আপনারা আপনাদের মতো কাজ করবেন, আমার দায়িত্ব আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, বাদ দিয়ে দেন, যা হয়েছে হয়েছে। এখন আমরা নতুন করে পড়াশোনা শুরু করি। যেহেতু আমাদের একটা বিশাল একটা কাজ ছিল, মিড পরীক্ষা ছিল। আশা করি মিড পরীক্ষাতে সবাই ভালো করছেন এবং ভাইবা দেখেও মনে হয়েছে যে আপনারা আসলে ভালোই করছেন। আমাদের এখন ফাইনাল সামনে একটা মাস আছে, এই 1 মাসের মধ্যে আমাদের ফাইনালটা মোটামুটি কভার করতে হবে। এখন এই ফাইনালের জন্য আমাদের কিছু প্রিপারেশন নিতে হবে। আমাদের এখানে কিছু কিছু সিলেবাস আছে, সেই সিলেবাসটা আমি আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি। আমরা পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে 3টা পড়ছিলাম। একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়ছিলাম, একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট পড়ছিলাম, আর একটা পড়ছিলাম হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। তারপর আমাদের এখন করতে হবে হচ্ছে কম্বাইন্ড পাওয়ার প্ল্যান্ট। তারপর হচ্ছে আমাদের যে নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট আছে, যেটা খুব দরকার, সেটাও আমাদের করতে হবে। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাও করতে হবে আমাদের, ঠিক আছে। আর একটা আছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট। এই 3টা পাওয়ার প্ল্যান্ট আমরা এই সেমিস্টারে পড়বো বা এই মিডে পড়বো আমরা, ঠিক আছে। আমাদের এই 3টা পাওয়ার প্ল্যান্ট আমরা পড়বো। তার সাথে আমাদের পড়তে হবে পাওয়ার স্টেশন বা একটা পাওয়ার স্টেশনের যে লোড থাকে, ভেরিয়েবল লোড, সেই ভেরিয়েবল লোড নিয়ে আমরা পড়াশোনা করবো। তাহলে আমরা এখন ওই যে পাওয়ার প্ল্যান্ট করছিলাম, ওগুলো তো আমাদের মোটামুটি জানাই আছে। এখন আমরা ভেরিয়েবল লোড থেকে শুরু করে আমরা আবার হচ্ছে ওইদিকে যাব, যে 3টা পাওয়ার প্ল্যান্ট বাকি আছে, সেই 3টা পাওয়ার প্ল্যান্ট পড়বো। আগে আমরা পড়বো হচ্ছে ভেরিয়েবল লোড অন পাওয়ার সিস্টেম বা পাওয়ার স্টেশন। যদিও এই যে আজকে যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা খুব মজার হবে আশা করি। কিন্তু যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন, আশা করি বাসায় বসে থেকে আর করতে হবে না, এখান থেকে মোটামুটি সবকিছু পারবেন। আর এই যে কোর্সটা করাবো এখন, এই যে চ্যাপ্টারটা করাবো, সেই চ্যাপ্টারটা আপনাদের যে জব প্রিপারেশন আছে, জব প্রিপারেশনের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরেই প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে একটা করে ম্যাথ এখান থেকে থাকবেই। যারা পরীক্ষা দিতে ইচ্ছুক বা দান পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর এখানে আমাদের প্রচুর পরিমাণে সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা কিভাবে শর্টকাটে করতে পারি সেগুলো আমরা জানবো ভালো করে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা কিছু পড়াশোনা করবো আজকে। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আর হচ্ছে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা একটু দেখবেন, আর এখানে একটু রেসপন্স করবেন যে আসলে বুঝতেছেন কি না, ঠিক আছে। তাহলে আমি আপনাদের একটু শুরু করতেছি। আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে এখন। ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন, মানে একটা পাওয়ার স্টেশনে যদি লোড ভেরিয়েবল হয় তাহলে কি কি প্রবলেম হয় বা কি সুবিধা হয়, কিভাবে আমরা ভেরিয়েবল স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। ও সরি, স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি কিছু শেয়ারই করি না। দেখেন, ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন, ঠিক আছে। একটা পাওয়ার স্টেশনে যদি ভেরিয়েবল লোড হয়, লোডটা আমরা কিভাবে মিট করব, এই লোডের ইফেক্টটা কি, কিভাবে ওভারকাম করা যায়, তারপর কি কি ফ্যাক্টর আছে যে আমরা ভেরিয়েবল লোড মেজার করতে পারি, সেগুলো নিয়ে আমরা একটা ওভারভিউ আপনাদের দিব আজকে, ঠিক আছে। আমাদের ফার্স্টে আসে যে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা আঁকাবো। মানে আমাদের যে জেনারেটর আছে, আমাদের যে মানে পাওয়ার প্ল্যান্ট থেকে যে পাওয়ার জেনারেট করতেছিলাম, সেই জেনারেটর থেকে বা জেনারেটিং স্টেশন থেকে আমাদের যে ডিস্ট্রিবিউশন এরিয়া আছে, সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে পাওয়ারটা সাপ্লাই দিতে পারি, সেটার ব্লক ডায়াগ্রাম আমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম পড়ে, যে ড্র দা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ এ পাওয়ার সিম্পল পাওয়ার স্টেশন বা সিম্পল পাওয়ার সিস্টেম। তখন আপনাকে এই কাজটা করতে হবে। কোশ্চেনটা আমি একটু স্ক্রিনে লিখে দিব, তারপর আমরা করব। আমরা আগে দেখে নিই একটু যে প্রশ্নটা আসলে কি ছিল। প্রশ্ন ছিল হচ্ছে ড্র দা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ এ সিঙ্গেল পাওয়ার স্টেশন, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করবো। পড়াশোনা করার পর আমরা মোটামুটি যে অন্য যেটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তাহলে আমরা একটু স্ক্রিনে একটু দেখি যে আগে কোশ্চেনটা লিখি যে আসলে কোশ্চেনটা আমাদের কিরকম হইতে পারে। এটা কিন্তু চাকরির জন্য গুরুত্বপূর্ণ, সাথে আমাদের ভাইবা যেটা আছে, ভাইবাতেও যদি আমি আপনাদের লিখতে বলি তাহলে লিখতে হবে। এটা আমাদের ফার্স্ট আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে। ড্র দা সিঙ্গেল ওয়ান লাইন ডায়াগ্রাম, ড্র এ one line diagram okay. Power, ঠিক আছে। ড্র এ ওয়ান লাইন ডায়াগ্রাম, এখানে ওয়ান লাইন ডায়াগ্রামের বদলে অনেকে এখানে বলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, দুটোই বলতে পারে, দুটো কিন্তু একই জিনিস। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ এ পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক পাওয়ার সিস্টেম। এটা কি আপনারা পড়ছেন কেউ? স্যার পাওয়ার সিস্টেম কোর্সে মেবি ছিল।
তাহলে এটা একটু আবার একটু আমরা দেখি, দেখার পর আমরা আমাদের পড়াশোনা করব, ঠিক আছে? আমাদের একটা কথা বলে, আমরা কি করলাম, আমরা হচ্ছে অল্টারনেটর থেকে পাওয়ারটা জেনারেট করতেছি, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আগে অল্টারনেটর আঁকালাম, এটা হচ্ছে আমাদের অল্টারনেটর, এটা হচ্ছে আমাদের একটা দুটো অল্টারনেটর আছে, দুটো অল্টারনেটরের সাহায্যে আমরা পাওয়ারটা জেনারেট করতেছি। অল্টারনেটরের আমাদের যে রেটিং ছিল সেটা হচ্ছে 11 কেভি, সেই 11 কেভি উৎপন্ন করে। আমরা একটা পাওয়ার সিস্টেমকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রান্সমিশন সাব সিস্টেম আর একটা কি আছে আমাদের ডিস্ট্রিবিউশন সাব সিস্টেম, ঠিক না? তাহলে আমাদের এই যে পাওয়ারটা উৎপন্ন হলো তাকে কি করতে হবে, ট্রান্সমিশন সাব সিস্টেমে নিয়ে যেতে হবে। আমরা ভাগ করে নিলাম, একটা হচ্ছে অল্টারনেটর, এটা হচ্ছে আমাদের অল্টারনেটর। দেখেন কিভাবে ইজিলি এটা মনে রাখা যায়, অল্টারনেটর, ঠিক আছে? অল্টারনেটর থেকে পাওয়ারটা উৎপন্ন করবে, তারপর ট্রান্সমিশন দিয়ে যাবে, ট্রান্সমিশন দিয়ে কোথায় জমা হবে, ট্রান্সমিশন সাব সিস্টেমে জমা হবে। এটা মনে করলাম হচ্ছে ট্রান্সমিশন সাব সিস্টেম। ট্রান্সমিশন সাব সিস্টেম, ট্রান্সমিশন থেকে কি করে যাব, আমরা ডিস্ট্রিবিউশনে যাব, যাতে আমাদের কাছে পৌঁছে, ঠিক আছে না? তারপর এটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন সাব সিস্টেম, এটা দিলাম ডিস্ট্রিবিউশন সাব সিস্টেম। ডিস্ট্রিবিউশন সাব সিস্টেম। তারপর যাবে হচ্ছে আমাদের যে ইন্ডিভিজুয়াল কাস্টমার, ঠিক আছে, বা ডিস্ট্রিবিউটর, যেটা আমরা আছি তারপর আমরা গ্রহণ করব এই সাব সিস্টেম থেকে। এখন আমরা গ্রহণ করব সাব সিস্টেম, এই সাব সিস্টেম থেকে আমরা এখন এখানে গ্রহণ করব, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর বা আমরা কনজিউমার, মানে এটা হচ্ছে আমরা, ঠিক আছে? আমাদের বাসা বাড়িতে লাইন টু লাইন ফেজ ভোল্টেজ কত হয়, লাইন টু লাইন ভোল্টেজ হয় 440 ভোল্ট, ঠিক আছে না? তাহলে আমরা এখন বুঝি, এখন আস্তে আস্তে দেখেন ভালো করে, এটা হচ্ছে একটু ভালো করে বুঝলে আর প্রবলেম হবে না, এটা পরীক্ষাতে কিন্তু আসে। দেখেন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের অল্টারনেটর, সে পাওয়ারটা জেনারেট করতেছে, তারপর আমরা কি করবো, ট্রান্সমিশন লাইন দিয়ে পাঠাবো, ট্রান্সমিশন লাইনে যখন পাঠাবো তখন আমাদের ভোল্টেজ রিডিংটা হাই হইতে হয়, যাতে ট্রান্সমিশনের মধ্যে দিয়ে আমাদের যে পাওয়ার লস হয়, আই স্কয়ার আর লস হয়, সেটা কম হয়। এই জন্য এখানে আমরা একটা ট্রান্সফরমার বসাই, এই জন্য এখানে আমরা একটা ট্রান্সফরমার বসাই। এই ট্রান্সফরমারের কাজ হলো, এই রেটিং কত, এই রেটিং হলো 11 কেভি টু 220 কেভি, ঠিক আছে? 220 কেভিতে যখন আমরা ভোল্টেজটা পাঠাবো তখন কিন্তু এর মধ্যে যে কারেন্টটা থাকে সেই কারেন্টটা অনেক কম হয়, ফলে আই স্কয়ার আর লসটা আমাদের অনেক কম হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই ট্রান্সফরমার থেকে আমরা কাকে পাঠালাম, এখানে আমাদের ট্রান্সমিশন সাব সিস্টেমে পাঠালাম। ট্রান্সমিশন সাব সিস্টেমে যখন আসবে তখন আমাদের পাঠাতে হবে কাকে, তখন আমাদের ডিস্ট্রিবিউটরকে পাঠাতে হবে বা ডিস্ট্রিবিউশন সাব সিস্টেমকে পাঠাতে হবে। তখন আমরা কি করলাম, এখানে আমরা একটা ট্রান্সফরমার বসালাম। এই ট্রান্সফরমারের রেটিং কত হবে, এখানে ছিল 220, তাহলে 220 কেভি কে আমরা ডিস্ট্রিবিউটর যখন দিব তখন আমাদের আবার 11 কেভি তে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে 11 কেভি। তখন আমরা এই লাইন থেকে আমরা ডিস্ট্রিবিউটরে পাঠালাম, তাহলে এখানে ডিস্ট্রিবিউটর সাবসিস্টেমে আসলো, আসার পর আমাদের কাজ হবে কনজিউমারের ভোল্টেজ আমরা মনে রাখলাম হচ্ছে 440 ভোল্ট, তাহলে আমাদের এই ভোল্টেজটা আমাদের এখানে জেনারেট করতে হবে। তখন কি করবো, আমরা এখানে একটা ট্রান্সফরমার বসাবো, বসালে কি হবে, এখানে এখানে আমাদের 11 কেভি কে কততে নিয়ে যাব, 440 ভোল্টে নিয়ে যাবো বা 0.4 কিলো ভোল্টে নিয়ে যাব। এখান থেকে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে কনজিউমার আছে সেই কনজিউমারকে দিয়ে দিব। এটাই হলো আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। মেন কথা হচ্ছে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা অল্টারনেটর থেকে পাওয়ার জেনারেট করব, অল্টারনেটরের রেটিং থাকবে হচ্ছে 11 কেভি, সেই 11 কেভি কে আমরা প্রথমে ট্রান্সমিশন সাবসিস্টেমে পাঠানোর জন্য ট্রান্সমিশন লাইনে পাঠাবো। আমরা জানি ট্রান্সমিশন লাইনে কিছু লস হয়, সেই লসটা মিনিমাইজ করার জন্য আমরা এই ভোল্টেজ রিডিংটা অনেক বেশি করব। আমাদের 11 কেভি ছিল, আমরা 220 কেভিতে নিয়ে আসলাম। 220 কেভিতে নিয়ে আসলে আমাদের কারেন্টের মানটা অনেক কমে যায়, এই কারণে ভোল্টেজ রিডিংটা, এই জন্য আমাদের কারেন্টটা কম হয়, ফলে আমাদের যে ইলেকট্রিক্যাল পাওয়ার লস ছিল সেই পাওয়ার লসটা কমে যায়। তারপর আমরা ট্রান্সমিশন সাবসিস্টেমে যখন আসলাম তখন আমরা কি করব, ট্রান্সমিশন সাবসিস্টেম থেকে আমরা আবার ডিস্ট্রিবিউটরে পাঠাবো, ডিস্ট্রিবিউশন সাবসিস্টেমে পাঠাবো। ডিস্ট্রিবিউশন সাবসিস্টেমের ভোল্টেজ রেটিং থাকে 11 কেভি, তাহলে আমরা 11 কেভিতে নিয়ে যাব। 11 কেভি থেকে যখন আমরা ডিস্ট্রিবিউটরে পাঠাবো বা আমাদের কনজিউমার বা বাসা বাড়িতে যেগুলো আছে সেগুলো লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 440 ভোল্ট, তাহলে আমাদের এই 440 ভোল্টটাকে আমরা সাপ্লাই দিতে হবে। তাহলে আমরা কি করব, 11 কেভি কে 440 ভোল্টে কনভার্ট করে দেব ট্রান্সফরমার দ্বারা। এইভাবে আমরা হচ্ছে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা ওয়ান লাইন ডায়াগ্রামটা ড্র করতে পারি। আশা করি আপনারা বুঝছেন, যদিও ক্লাসে করছেন আপনারা আগে। কোনো প্রবলেম আছে এটা কি আর? না স্যার।
ঠিক আছে, তাহলে আমরা পরেরটাই গেলাম। তাহলে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, অল্টারনেটরে স্যার 11 কেবি আর একটা 1 কেবি লিখছেন। না ওটা 11 কেবি, দুটো 11 কেবি, যদি লিখে থাকি তাহলে ভুল লিখছি, তাহলে দুটোই 11 কেবি। তাহলে আমাদের মোটামুটি সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আমাদের পড়া শেষ হলো। এখন আমাদের পরের কোশ্চেন, ঠিক আছে, ভেরিয়েবল লোড যদি একটা পাওয়ার স্টেশনে হয় তাহলে আমাদের কি করতে হবে। আগে আমরা বুঝি যে ভেরিয়েবল লোডটা আসলে কি জিনিস। ধরেন আমার কাছে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে, আমি একটা পাওয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছি এবং ওটা আমি সাপ্লাই করব, ঠিক আছে। আমাদের হচ্ছে একটু আমি এখানে একটু আঁকাচ্ছি, একটু দেখেন ভালো করে একটু বোঝেন। আমি এখন ধরেন একটা 11 কেবি আমার একটা পাওয়ার প্ল্যান্ট আছে, এটা হচ্ছে আমার পাওয়ার প্ল্যান্ট। এখানে আঁকা, এটা হচ্ছে আমার পাওয়ার প্ল্যান্ট। এখানে আমার অনেকগুলো কনজিউমার আছে। এটা একটা কনজিউমার নাম্বার 1 ধরলাম, এটা 1। এটা একটা কনজিউমার নাম্বার 2, মানে দুজনকে পাঠাচ্ছি। এটা একটা আছে 3, এটা একটা আছে 4, ঠিক আছে। যদি আমাদের এগুলো সবারই যদি 10 কেবি করে লাগতো, আমাদের পাওয়ার লাগতো 10 কেবি করে, 10 যদি কিলোওয়াট অ্যাম্পিয়ার কিলোওয়াট আওয়ার লাগতো যদি, ঠিক আছে, প্রত্যেকটা যদি 10 কিলোওয়াট আওয়ার করে লাগতো তাহলে আমাদের কি সুবিধা হতো। সরি 10 কিলোওয়াট আওয়ার না, 10 কিলোওয়াট করে লাগতো। প্রত্যেকটার পাওয়ার হচ্ছে 10 কিলোওয়াট, ঠিক আছে। যদি হইতো তাহলে আমাদের কি সুবিধা, 10 কিলোওয়াট হইতো। তাহলে কিন্তু আমরা দেখেন যে এখানে আমরা একটা এই 10 10 10 10 40 আছে, তাহলে আমরা এখানে 50 কিলোওয়াটের একটা অল্টারনেটর বসাইতাম, যেটা 50 কিলোওয়াট উৎপন্ন করবে, ঠিক আছে। আমাদের আশা ছিল এরকম। কিন্তু যদি আমাদের এই লোডগুলো ভেরিয়েবল হয়, এটা কোনো সময় 10 লাগতেছে, এখানে কোনো সময় 9 লাগতেছে, ঠিক আছে, আবার কোনো সময় 12 লাগতেছে। আবার কি হচ্ছে, এখানে 10 আছে, এখানে এক সময় 5 লাগতেছে, এক সময় 12 লাগতেছে। তাহলে কি হবে, আমাদের কিন্তু তখন কিন্তু আমরা 50 দিয়ে আর এগুলো আর সাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। এক সময় দেখবেন যে আমাদের 50 দিয়ে আর মেকআপ করতে পারতেছি না, তখন কি করতে হবে, আমাদের এক্সট্রা একটা অল্টারনেটর বসাইতে হবে। সব সময় না, যখন আমাদের প্রত্যেকটা রেটিংটা বেড়ে যাবে তখন আমাদের একটা এক্সট্রা একটা অল্টারনেটর এখানে বসাইতে হবে। যদি এক্সট্রা অল্টারনেটর বসাই এখানে, তাহলে ওই ভেরিয়েবল লোডকে যদি আমরা পাওয়ার সাপ্লাই দিতে চাই তখন আমাদের এক্সট্রা একটা অল্টারনেটর বসাইতে হবে। এই অল্টারনেটরকে জন্য আমাদের কিছু পরিমাণ কস্ট করতে হচ্ছে। তারপর এই অল্টারনেটর যখন আমরা গ্রিডে কানেক্ট করব তখন আমাদের এক্সট্রা একটা অক্সিলারি সার্কিট, যেমন আমাদের প্রোটেক্টর লাগবে, সার্কিট ব্রেকার লাগবে, আইসোলেটর লাগবে, এগুলো একটা এক্সট্রা যে সার্কিটগুলো লাগতেছে সেই সার্কিটগুলো লাগতেছে। মেন কথা, যখন আমাদের লোডটা ভেরিয়েবল হবে তখন আমাদের এক্সট্রা ইকুইপমেন্ট প্লাস এক্সট্রা অল্টারনেটর লাগবে। এখন এই এক্সট্রা ইকুইপমেন্ট এবং এক্সট্রা অল্টারনেটর যদি আমরা কিনতে চাই তাহলে আমাদের কি লাগবে, প্রোডাকশন কস্টটা কি হবে, বেড়ে যাবে। তাহলে ভেরিয়েবল লোডের দুটো প্রবলেম, একটা হচ্ছে অক্সিলারি ইকুইপমেন্ট লাগবে, 2 নম্বর কি প্রোডাকশন কস্টটা বেড়ে যাবে। এটাই হলো আমাদের দুটো ইফেক্ট। যদি আপনাকে প্রশ্নতে বলে হোয়াট আর দ্য ইফেক্ট অফ ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন, তখন আপনাকে বলতে হবে এইভাবে, যখন একটা স্টেশনে সাব স্টেশন বা স্টেশনে যখন লোডটা যখন ভেরিয়েবল হয় তখন ওই এক্সট্রা লোডকে কনজিউম করার জন্য বা এক্সট্রা লোডকে সাপ্লাই দেওয়ার জন্য আমাদের এক্সট্রা ডিভাইসের প্রয়োজন হয়। আমরা এক্সট্রা লোডকে আমরা বিভিন্ন অল্টারনেটর ইউজ করতে পারি। ওই অল্টারনেটরকে প্রোটেকশনের জন্য আমরা বিভিন্ন রকমের প্রোটেক্টর ডিভাইস যেমন সার্কিট ব্রেকার, আইসোলেটর এগুলো ইউজ করব। তাহলে এগুলো ইউজ করলে কি হবে, আমাদের অক্সিলারি ডিভাইসের পরিমাণ বেড়ে যাবে। একটা প্রবলেম হলো। 2 নম্বর প্রবলেম হলো, এইরকম অক্সিলারি ডিভাইস যদি কিনতে হয় তাহলে আমাদের কিন্তু প্রোডাকশন কস্টটাও বেড়ে যায়। এটাই হলো আমাদের 2 নম্বর প্রবলেম। তাহলে ইফেক্ট অফ ভেরিয়েবল লোডের দুটো প্রবলেম, একটা হচ্ছে নিড অফ অ্যাডিশনাল ইকুইপমেন্ট আর ইনক্রিজ ইন প্রোডাকশন কস্ট, ঠিক আছে। আমি যেটা বললাম সেটা এখানে বলা আছে আসলে। আশা করি এটাও বুঝছেন যে ভেরিয়েবল লোডের প্রবলেমটা আসলে কি হয়। তারপর 3 নম্বরে আমরা আসি যে একটা লোড কার্ভ, ঠিক আছে। এই লোড কার্ভ আমি পরীক্ষাতে দিয়েছিলাম, একটা ডেইলি লোড কার্ভ দেওয়া আছে যে একটা পাওয়ার প্ল্যান্টের বা একটা পাওয়ার স্টেশনের সময়ের সাপেক্ষে কি পরিমাণ লোড ভ্যারিয়েশন হচ্ছে, ঠিক আছে। সেটা যে কার্ভের মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় ভেরিয়েবল বা তাকে বলা হয় লোড কার্ভ। লোড কার্ভ, দা কার্ভ শোয়িং দা ভ্যারিয়েশন অফ লোড অন দা পাওয়ার স্টেশন উইথ রেসপেক্ট টু টাইম ইজ নোন অ্যাজ এ লোড কার্ভ। জিনিসটাকে বুঝছেন তো, একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, এটা হতে পারে একটা ডেট হতে পারে, অথবা একটা মাসের হতে পারে, অথবা একটা ইয়ারের হতে পারে। যদি একটা ডে সাপেক্ষে, যদি 24 ঘন্টায় একটা পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন লোডের ভ্যারিয়েশন যদি দেখানো হয় যে কার্ভের মাধ্যমে, তাকে বলি আমরা ডেইলি লোড কার্ভ। যদি আমরা একটা মাসে যদি একটা লোড কার্ভ আঁকাই, একটা মাসের কার্ভ যদি লোডের যে ভ্যারিয়েশনটা হয় সেটা যদি আমরা দেখাই তখন আমরা তাকে বলি মান্থলি লোড কার্ভ। ঠিক তেমনি আমরা যদি একটা ইয়ারের যে লোডের যে ভ্যারিয়েশন ছিল সেটা যদি সময় সাপেক্ষে দেখাই তখন তাকে আমরা বলবো একটা ইয়ারলি লোড কার্ভ। তাহলে আমাদের 3 ধরনের লোড কার্ভ হয়, সেটা বললাম, একটা ডেইলি লোড কার্ভ, একটা মান্থলি লোড কার্ভ, একটা হচ্ছে ইয়ারলি লোড কার্ভ। আসলে লোড কার্ভ বলতে এটাই বোঝাচ্ছে যে
সময় সাপেক্ষে লোডের যে ভ্যারিয়েশন হয় সেটা যে কার্ভের মাধ্যমে আমরা দেখাবো তাকে বলবো আমরা লোড কার্ভ। স্ক্রিনে একটা কার্ভ দেখানো হয়েছে, দেখেন এটা একটা লোড কার্ভ। এখান থেকে আমরা কি বুঝতেছি যে আমাদের 6 থেকে 8 সময়ের মধ্যে আমাদের লোডটা একটু বেশি লাগতেছে, সচরাচর লোডটা সাডেনলি বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে করে। তারপর কি হলো, যখন 10 থেকে 12টার মধ্যে হঠাৎ করে লোডটা কি হলো, ফ্লাকচুয়েশন বা লোডটা কমে গেছে, লোডটা ফল করছে। তারপর কি হচ্ছে, 12 থেকে 2টার মধ্যে লোডটা আবার বাড়তেছে, কিন্তু আমাদের 4টা থেকে 8টা, ঠিক আছে, 4টা 8টার মধ্যে 6টাতে আমাদের সর্বোচ্চ পিক লোডটা আসে, মানে এই সময় ম্যাক্সিমাম লোডটা আমরা দেখতে পাই। তারপর আস্তে আস্তে লোডটা ফল করে, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন 24টা ঘন্টায় আমাদের দেখানো হয়েছে, তাই একে বলবো আমরা ডেইলি লোড কার্ভ। এখন এই ডেইলি লোড কার্ভ থাকলে আসলে আমাদের কি কি সুবিধা হয়, কি কি অসুবিধা হয় সেটা আমরা একটু দেখবো। আমরা ফার্স্ট একটু দেখি যে একটা ডেইলি লোড কার্ভ থেকে কি বুঝতেছি। দেখেন এই কার্ভ থেকে দেখতেছি যে লোডের যে ভ্যারিয়েশন হয়, কোন সময়ে কি পরিমাণ লোডের যে ভ্যারিয়েশন হচ্ছে সেটা আমরা এই লোড কার্ভ থেকে দেখতে পাচ্ছি। 2 নাম্বার হচ্ছে একটা ডেতে, ঠিক আছে, একটা একটা ডে এক দিনে কি পরিমাণ পাওয়ারটা সে জেনারেট করতে হবে, কি পরিমাণ পাওয়ার লাগতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখেন যে আমাদের এই লোড কার্ভ থেকে আমাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম ডিমান্ড কত, ম্যাক্সিমাম ডিমান্ড যে আমাদের 6 মেগাওয়াট, সেটা সেটা আমরা কিন্তু ইজিলি এখান থেকে বুঝতে পারতেছি, ঠিক আছে। এই লোড কার্ভ থেকে কিন্তু আমরা এভারেজ যে লোড সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারতেছি, ঠিক আছে। তাহলে একটা লোড কার্ভের যে ইম্পর্টেন্স সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। মানে লোড কার্ভের যে ইম্পর্টেন্স আপনাকে বলে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ডেইলি লোড কার্ভ, তখন আপনাকে এইভাবে বলতে হবে যে একটা ডেইলি লোড কার্ভ একটা দিনের মধ্যে যে পরিমাণ ভ্যারিয়েশন হয় সেটা আমাকে দেখায়। তারপর একটা দিনে কি পরিমাণ ম্যাক্সিমাম লোড লাগে সেটা আমাদের এই ডেইলি লোড কার্ভ থেকে আমরা বুঝতে পারি। তারপর আমরা বুঝতে পারি যে একটা একটা পাওয়ার প্ল্যান্টের কি পরিমাণ এভারেজ লোড দরকার সেটা আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারি, এবং কি পরিমাণ ইউনিট সে জেনারেট করে, একটা দিনে কি পরিমাণ ইউনিট জেনারেট করে সেটাও আমরা এই লোড কার্ভ থেকে দেখতে পারি। তাহলে এগুলোই হচ্ছে আমাদের একটা ডেইলি লোড কার্ভের এক্সাম্পল বা একটা ইম্পর্টেন্স বা গুরুত্ব, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা এটা মোটামুটি বুঝছেন। আমি আপনাদের এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এত পর্যন্ত যেটা পড়লাম সেটা একবার ওভারভিউ দিব, একটু ভালো করে দেখেন। ফার্স্টে আমরা পড়লাম হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা পড়লাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রামে কি ছিল, আমরা প্রথমে একটা অল্টারনেটর দেখছি, প্রত্যেকটা ছিল 11 কেভি। আমরা যদি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখি তাহলে আমাদের তিনটা ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে জেনারেশন করব, তারপর একটা কি রাখবে ট্রান্সমিশন সাবসিস্টেম থাকবে, একটা ডিস্ট্রিবিউশন সাবসিস্টেম থাকবে, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন থেকে আমরা কনজিউমার দিকে পাঠাবো, ঠিক আছে। প্রথমে আমরা জেনারেশনে কি করলাম, দুটো অল্টারনেটর নিলাম, সেখানে 11 কেভি জেনারেট করলাম, তারপর সেটাকে আমরা ট্রান্সমিশন সাবসিস্টেমে পাঠালাম, ট্রান্সমিশন সাবসিস্টেমে দিলাম। এখন আমাদের একটা প্রবলেম আছে, পরীক্ষাতে ম্যাক্সিমামই ধরে যে ট্রান্সমিশন লাইনের কারেন্টটা কেন, ভোল্টেজের রেটিংটা কেন বেশি করতে হয়। তখন আপনার উত্তর হবে এরকম, আমাদের ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেটিংটা বেশি হয় এই কারণে, কারণ ট্রান্সমিশন লাইনে আইসকোর আর লসটা যাতে কম হয়। কারণ আমরা জানি যদি হাই ভোল্টেজ ট্রান্সফরমার হয়, ট্রান্সফরমার ভোল্টেজ যদি হাই হয় তাহলে সেখানে কারেন্টের পরিমাণটা কম হয়। এই কারেন্টের পরিমাণ কম হওয়ার কারণে আমাদের হচ্ছে যে আইসকোর আর লসটা সেটাও কম হয়। এই কারণে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজটা সাধারণত অনেক বেশি করা হয়, 22 কেভি, 22 কিলোভোল্ট এরকম করা হয় যাতে লসটা অনেক কম হয়। তাহলে আমরা ট্রান্সমিশন লাইন দিয়ে নিয়ে আসলাম। তারপর ট্রান্সমিশন যখন সাবসিস্টেমে আসবো তখন আমাদের 220 কেভি যেটা ছিল সেটাকে আমরা আবার 11 কেভিতে নিয়ে যাব। 11 কেভিতে নিয়ে যাওয়ার পর আমরা কি করব, তাকে ডিস্ট্রিবিউটরে পাঠাবো, ডিস্ট্রিবিউশন সাবসিস্টেমে পাঠাবো। সেখানে আমাদের কাজ কি হবে, আমাদের কনজিউমার সাধারণত থাকে, কনজিউমারের যে ভোল্টেজ থাকে তার রিডিং হচ্ছে 440 ভোল্ট। তাহলে আমরা কি করব, তাকে তখন আমরা করব কি যে আমাদের যে 11 কেভি ছিল তাকে আমরা 0.4 কেভি বা 440 ভোল্টে নিয়ে গেলাম। এই 440 ভোল্টে নিয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন রকমের যে কনজিউমার আছে সেই কনজিউমারকে সাপ্লাই দেব। এটাই হলো আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা ওয়ান লাইন ডায়াগ্রাম। তারপর আমরা বললাম যে ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন। একটা লোড যখন একটা পাওয়ার স্টেশনের যখন লোডগুলোর পরিমাণ, লোডগুলো যখন ভেরিয়েবল হয়, কোনটার মান বাড়তেছে কোনটার মান কমতেছে, এরকম যদি কোনো লোড হয় তখন আমাদের কি কি ইফেক্ট হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সাধারণত একটা পাওয়ার স্টেশনের দুটো লোড যদি ভেরিয়েবল হয় তখন আমাদের দুই ধরনের ইফেক্ট হয়। একটা হচ্ছে এক্সট্রা ইকুইপমেন্ট লাগে, একটা হচ্ছে প্রোডাকশন কস্ট বাড়ে। কি কারণে বাড়ে, যখন আমাদের লোডটা ভেরিয়েবল হবে তখন ওই পরিমাণ এক্সট্রা লোডকে মেকআপ করার জন্য আমাদের এক্সট্রা ডিভাইসের প্রয়োজন হয় যাতে আমরা ওই পরিমাণ লোডকে সাপ্লাই দিতে পারি। যদি আমরা এই কাজটা করতে চাই তাহলে আমাদের এক্সট্রা ডিভাইস দরকার। এই এক্সট্রা ডিভাইসের জন্য আমাদের এক্সট্রা কিছু কস্ট আছে, যে ওই ডিভাইসগুলো কিনতে হবে, কেনার পর আমাদের কিছু প্রোটেক্টর ডিভাইস লাগবে, সেগুলো তারা প্রোটেকশন দিব, দেওয়ার পর আমরা সাপ্লাই করব। তাহলে আমাদের এখানে কিছু প্রোডাকশন কস্টটা বাড়তেছে, এক্সট্রা ডিভাইসও লাগতেছে আর প্রোডাকশন কস্টটা বাড়তেছে। এটাই হলো আমাদের ভেরিয়েবল লোডের
ইফেক্ট। তারপর আমরা পড়লাম যে ডেইলি লোড কার্ভ বা লোড কার্ভ পড়লাম। লোড কার্ভটা কি জিনিস? একটা নির্দিষ্ট সময়ে একটা লোডের যে ভ্যারিয়েশন হয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা লোডের যে ভ্যারিয়েশন হয়, সেই ভ্যারিয়েশনকে বলি আমরা ডেইলি লোড কার্ভ, সরি লোড কার্ভ। এই লোড কার্ভ যদি আমরা ডে বেসিসে করি, একটা দিনের মধ্যে যদি লোডের ভ্যারিয়েশন যদি দেখায়, তাহলে আমরা তাকে বলবো ডেইলি লোড কার্ভ। যদি একটা মাসের সাপেক্ষে যদি আমরা এই ভ্যারিয়েশনটা দেখাই, তখন আমরা তাকে বলবো যে মান্থলি লোড কার্ভ। ঠিক তেমনি যদি একটা ইয়ারের সাপেক্ষে যদি আমরা এই ভ্যারিয়েশনটা দেখাই, তখন আমরা তাকে বলি ইয়ারলি লোড কার্ভ। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে লোড কার্ভের ইম্পর্টেন্স কি? তারপর আমাদের ফার্স্ট ইম্পর্টেন্স হচ্ছে একটা দিনের মধ্যে কি পরিমাণ লোডের ভ্যারিয়েশন হয়, কখন লোডটা বাড়তেছে, কখন কমতেছে, কখন কম আমাদের পাওয়ার জেনারেট করতে হবে, সেগুলো আমরা কিন্তু একটা লোড কার্ভ থেকে ইজিলি দেখতে পারি। 2 নাম্বারটা কি সুবিধা? আমরা কিন্তু হ্যাঁ জি স্যার যে এক্সট্রা একটা ইকুইপমেন্টের কথা বললেন যেটা দিয়ে হচ্ছে ভ্যারিয়েবল লোডের, মানে ওই ইকুইপমেন্টটা কি, ট্রান্সফরমার নাকি? না, এক্সট্রা ইকুইপমেন্ট বলতে এখানে বুঝেছি, দেখেন আমাদের যদি পাওয়ার, আমরা যদি পাওয়ার জেনারেট করি 50 কিলো ভোল্ট, ঠিক আছে, আমরা ধরলাম 50 ভোল্ট, সরি আমাদের এখানে ধরলাম হচ্ছে 11 কেভি যেটা ছিল আমাদের, আমাদের ম্যাক্সিমাম লোড হচ্ছে আপনার 20 কিলোওয়াট ধরে আমরা উৎপন্ন করি, আমরা 20 কিলোওয়াট পর্যন্ত সাপ্লাই দিতে পারি। কিন্তু আমাদের এক সময় লাগে 20, এক সময় লাগে 10 কিলোওয়াট, এগুলো আমাদের কনজিউমার, ঠিক আছে। এক সময় লাগে 30 কিলোওয়াট। তাহলে আপনি এখন বলেন যে আমরা কিন্তু এই 20 কিলোওয়াট দ্বারা এটা মেকআপ করতে পারবো, এটা মেকআপ করতে পারবো, কিন্তু 30 কিলোওয়াট কিন্তু মেকআপ করতে পারবো না। তাহলে 30 কিলোওয়াট কি করতে হবে? আমাকে এক্সট্রা ভাবে উৎপন্ন করতে হবে। তাহলে এই উৎপন্ন করবে কে? এক্সট্রা একটা অল্টারনেটর লাগাইতে হবে এখানে একটা। এই এক্সট্রা অল্টারনেটরের সাহায্যে আমরা এই 10 কিলোওয়াটটা মেকআপ দিব। তাহলে এখন যদি এক্সট্রা অল্টারনেটর আমরা যদি লাগাই, তাহলে আমাদের এক্সট্রা অল্টারনেটর প্রোডাক্টও দরকার, ট্রান্সফরমার দরকার, তারপর আরো যে প্রোডাক্ট ডিভাইস আছে, সার্কিট ব্রেকার আছে, তারপর আইসোলেটর আছে, সেগুলো দরকার। তো সেগুলো আমাদের লাগাইতে হবে। এই জন্য আমাদের এক্সট্রা ডিভাইসের প্রয়োজন, সাথে আমাদের এক্সট্রা কস্টেরও প্রয়োজন। আশা করি বুঝছেন এবার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ডেইলি লোড কার্ভ বা লোড কার্ভের যে প্রমাণ মানে ইফেক্ট ছিল বা এর ইম্পর্টেন্স যে ছিল, সেটা আমাদের পড়া হয়ে গেছে এখন। তাহলে আমরা এখন যে ম্যাক্সিমাম সূত্রগুলো আছে, ঠিক আছে, যে সূত্রগুলো আছে খুব ভালোভাবে জানা দরকার, যেমন অ্যাভারেজ লোড, লোড ফ্যাক্টর, তারপর আমাদের কানেক্টেড লোড, ম্যাক্সিমাম ডিমান্ড, এগুলো প্রত্যেকটা সূত্র আছে, প্রচুর সূত্র, ঠিক আছে। এই সূত্রগুলো আমি আপনাদের একটা কবিতা লিখে দেই, তারপর আমরা এই সূত্রগুলো পড়ে পড়ে দেখবো আসলে ঘটনাটা কি, ঠিক আছে। তাহলে আমরা স্ক্রিনে একটা জিনিস লিখে দিচ্ছি, এই জিনিসটা যদি মনে রাখতে পারেন, তাহলে এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো আছে, সেই ম্যাথ গুলো আপনাদের একটাও প্রবলেম হবে না। প্রথম ছিল হচ্ছে ফার্স্টের কবিতা, ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1, ডি এম সি, ডিএমসি, ডিএমসি মানে কি মনে আছে কারো? ঢাকা মেডিকেল কলেজ, ঠিক আছে। ডিএমসির মেয়েরা ডিম দিয়ে নাস্তা করে, DIM, ঠিক আছে। এখানে DIM দিলে হতো, আমি ডাবল এম দিয়ে দীর্ঘ করতেছি, ঠিক আছে, জোর দিচ্ছি। ডিএমসির মেয়েরা ডিম দিয়ে নাস্তা করে, ডিম দিয়ে নাস্তা করে, এটা হচ্ছে আমাদের একটা সূত্র হলো। 2 নম্বর সূত্র আমি এখানে লিখি, LAMP, ল্যাম্প দিয়ে বই পড়ি। তারপর আপনি একটা রুমে গেছেন, সেই রুমে শুধুমাত্র পিসি আর পিসি, পিসি আর পিসি ছাড়া কিছু নাই, ঠিক আছে, মানে আমাদের যে ডেস্কটপ পিসি আছে সেই পিসি ছাড়া আর কিছু নাই। তখন আপনি কি বলবেন? চারদিকে শুধু পিসি আর পিসি, চারদিকে শুধু পিসি এন্ড পিসি। এই কয়টা দ্বারা আমরা এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলোকে কভার করব, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা একটু দেখে নেই ডিএমসি তে কি হয়। ডি তে ডিমান্ড ফ্যাক্টর, ডি তে কি হয়? ডিমান্ড ফ্যাক্টর। এম তে কি হয়? এম তে ম্যাক্সিমাম ডিমান্ড। এম তে কি হবে? এম তে হবে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। এম তে হবে ম্যাক্সিমাম ডিমান্ড। আর সি তে কি? সি তে হচ্ছে কানেক্টেড লোড, ঠিক আছে। ম্যাক্সিমাম ডিমান্ড কি, কানেক্টেড লোড, এগুলো আমরা পরে দেখতেছি, আমরা এগুলো মানে বুঝে নেই। তাহলে ডিমান্ড ফ্যাক্টর মানে কি? এম তে কি হলো? ম্যাক্সিমাম ডিমান্ড, সি তে হলো কানেক্টেড লোড, কানেক্টেড লোড।
তাহলে আমরা মোটামুটি এটা বুঝে ফেললাম যে টিএমসি তে হয় ডিমান্ড ফ্যাক্টর, এম তে ম্যাক্সিমাম ডিমান্ড, সি তে কানেক্টেড লোড। আর ডিআইএম এ মানে কি? ডিআই তে হয় ডাইভার্সিটি ফ্যাক্টর, ডিআই তে ডাইভার্সিটি ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর এখানে তো লেখা যাচ্ছে না, এখানে লিখে দিলে ডাইভার্সিটি ফ্যাক্টর। ঠিক আছে, ডিআই তে হয় ডাইভার্সিটি ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টর মানে কি? আইএম তে মানে কি? ইন্ডিভিজুয়াল সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, আই তে কি হয়? ইন্ডিভিজুয়াল, এম তে কি হয়? ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে লিখবো কি? সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ড। আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই আপনাদের। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? ডিএমসি এর মেয়েরা ডিম দিয়ে নাস্তা এটা কি করে। ডাইভার্সিটি ফ্যাক্টর? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ডিআই তে ডাইভার্সিটি ফ্যাক্টর। ঠিক আছে, আর এম আর ডি তে কি হয়? ডি তে ডিমান্ড ফ্যাক্টর, আর এম তে ম্যাক্সিমাম ডিমান্ড, সি তে কানেক্টেড লোড। তাহলে ডিআই মানে কি? ডিআই মানে ডাইভার্সিটি ফ্যাক্টর, আইএম এখানে আমাদের দুটো কাজ করতে হয়। ডিআই তে ডাইভার্সিটি ফ্যাক্টর আর আইএম তে কি হয়? ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এটা দ্বারা আমরা ডিমান্ড ফ্যাক্টরকে বুঝি বা ডাইভার্সিটি ফ্যাক্টরকে বুঝি। আশা করি বুঝছেন এটা। কোনো প্রবলেম আছে এখানে? এখনই কিন্তু ম্যাথে সময় লাগবে আমাদের। আশা করি প্রবলেম নাই, এটা মুছে দিলাম। এক নাম্বারটা আরেকটু বলেন। আবার একটু বলবো, দেখেন আমরা কি বললাম? ডিএমসি এর মেয়েরা ডিম দিয়ে নাস্তা করে। আমাদের প্রত্যেকটা অক্ষর একটু বুঝে নেই। দেখেন এখানে আমাদের এটা একটু স্ক্রিনটা শেয়ার বাদ দিয়ে অন্যটা দেখাই, একটু আমরা দেখে নেই। দেখেন আমরা আগে একটু দেখে নেই যে আসলে জিনিসগুলো কি কি। ঠিক আছে, ফার্স্টে দেখেন আমাদের যে ম্যাক্সিমাম ডিমান্ড থাকে, মানে একটা পাওয়ার প্ল্যান্টের সর্বোচ্চ পরিমাণ যে লোড লাগে সেটাকে বলা হয় ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ডটা আমাদের আছে, একে আমরা এম দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, মানে প্রকাশ করি মানে বইয়ে প্রকাশ করে না, কিন্তু আমরা নিজেরা সূত্রের জন্য প্রকাশ করতেছি এম দ্বারা, ম্যাক্সিমাম ডিমান্ড। ডিমান্ড ফ্যাক্টর মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই কানেক্টেড লোড। কানেক্টেড লোড মানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে একটু বুঝেন যে আমি একটা পাওয়ার প্রডিউস করতেছি এবং সাপ্লাই দিব, এটা আমাদের পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার স্টেশন, পি স্টেশন মানে পাওয়ার স্টেশন। এখানে অনেকগুলো লোড থাকে এভাবে, এটা হচ্ছে 10 কেবি কিলোওয়াট, এটা হচ্ছে 20 কিলোওয়াট, এটা 30 কিলোওয়াট। এইগুলো যতগুলো লোড এখানে যুক্ত থাকবে তাকে বলা হয় কানেক্টেড লোড, একে বলা হয় কানেক্টেড লোড। যতগুলো লোড যুক্ত থাকবে তাকে বলা হয় কানেক্টেড লোড, একে আমরা সি দ্বারা প্রকাশ করি। এভারেজ লোড হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট যতগুলো লোড আছে, এই যতগুলো লোড আছে তাদেরকে এভারেজ করেন, তিনটে থাকলে তিনটা ভাগ করে দিবে, ভাগ করলে যে লোড পাবেন তাকে বলা হয় এভারেজ লোড। ঠিক আছে, তারপর আমাদের আরো মনে হয় জানা দরকার নাই। আর সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড মানে কি? এখানে আমাদের তিনটা লোড আছে, তিনটা লোডের মধ্যে তিনটা লোডের যে আমাদের রেটিং যেটা আছে, সে সর্বোচ্চ ধরেন এটা 10, কিন্তু 5ও হয়, 3ও হয়, 2ও হয়, এরকম হইতে পারে সে। তখন আমাদের দেখবো যে কতগুলো ম্যাক্সিমাম ডিমান্ড আছে, এখানে একটা ম্যাক্সিমাম ডিমান্ড, এখানে একটা ম্যাক্সিমাম ডিমান্ড, এখানে একটা ম্যাক্সিমাম ডিমান্ড। তখন তিনটা ম্যাক্সিমাম ডিমান্ড আমরা যোগ করে নিব, তাকে বলতেছে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। তারপর তিনটার মধ্যে বড় কোনটা সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অন পাওয়ার স্টেশন, ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন, মানে তিনটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন। আশা করি বুঝছেন। এখন আমরা সূত্র তাহলে দেখি, এখন আর প্রবলেম হওয়ার কথা না। এবার আমরা দেখি, এখন দেখেন এখানে আমাদের যে ডি তে আছে কি? ডি তে কি? ডিমান্ড ফ্যাক্টর। ঠিক আছে, ডিমান্ড ফ্যাক্টর সমান সমান এম তে কি হলো? ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই সি মানে কি? সি মানে হচ্ছে কানেক্টেড লোড, এই সি মানে কানেক্টেড লোড। আর ডি মানে কি? ডিআই মানে ডাইভার্সিটি ফ্যাক্টর। এম তে কি? এম তে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, আর এল তে কি হয়? ল্যাম তে কি হয়? আমাদের এটা মুছে দিলাম। দেখেন এল তে আমরা আগে করছিলাম ল্যাম দিয়ে বই পড়ি, মানে এল তে কি হয়? এল তে লোড ফ্যাক্টর, লোড হ্যাঁ এল তে লোড ফ্যাক্টর, এল তে হবে হচ্ছে আমাদের লোড ফ্যাক্টর। এতে কি হয়? এতে হচ্ছে এভারেজ লোড হয়, এতে হয় এভারেজ লোড। ঠিক আছে, আর হচ্ছে এম তে কি হয়? ম্যাক্সিমাম ডিমান্ড, এতে হয় ম্যাক্সিমাম ডিমান্ড।
তারপর আমাদের দেখেন যে এখানে চারদিকে শুধু পিসি আর পিসি, ঠিক আছে। পিসি মানে কি, প্লান্ট ক্যাপাসিটি, মানে একটা প্লান্টে কত ক্যাপাসিটি থাকে। যেমন আপনার কয়টা বই পড়ার ক্যাপাসিটি আছে দিনে, আপনি বলতে পারেন যে আমি একটা দিনে 7টা বই পড়তে পারি, তাহলে আপনি 7টা বই পড়তে পারবে। তাহলে এটা হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি। ঠিক তেমনি এটা হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট, তাহলে এখানে কি বলবো আমরা, একে বলবো প্লান্ট ক্যাপাসিটি। তাহলে প্লান্ট ক্যাপাসিটি সমান সমান কি লিখতে পারি, এই দেখেন এটা হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি, এটা করা হয়ে গেল। এখানে আন মানে কি, তাহলে সামনে আমাদের এ আছে, এ মানে কি এভারেজ লোড ডিভাইডেড বাই পিসি মানে কি প্লান্ট ক্যাপাসিটি। এটা প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, ঠিক আছে। প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর সমান সমান এভারেজ লোড ডিভাইড বাই প্লান্ট ক্যাপাসিটি। প্লান্ট ক্যাপাসিটি। আশা করি মোটামুটি এটা নিয়ে আমাদের যে প্রশ্নগুলো ছিল, সূত্রগুলো ছিল, আশা করি আমাদের আর প্রবলেম নাই। প্রথমটা আমরা মনে রাখবো এভাবে, ডিএমসির মেয়েরা ডিম দিয়ে নাস্তা করে, একটা শেষ। 2 নম্বর হচ্ছে ল্যাম্প দিয়ে বই পড়ি। 3 নম্বর হচ্ছে পিসি এন্ড পিসি। পিসিতে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর সমান সমান এতে এভারেজ লোড ডিভাইড বাই পিসি মানে কি প্লান্ট ক্যাপাসিটি। শেষ। তাহলে আমাদের সূত্রগুলো মোটামুটি শেষ। আশা করি বুঝছেন মনে হয়। তাহলে যদি বুঝে থাকি তাহলে আমরা এখানে কিছু ম্যাথগুলো করবো এখন। ম্যাথগুলো করার আগে কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো দিলে ভাইভাবে ধরি আমরা, সেগুলোতে দেখবো। এখানে আমাদের ডাইভার্সিটি ফ্যাক্টর বলা আছে। ডাইভার্সিটি ফ্যাক্টরকে আমরা যদি সংজ্ঞায়িত করি তখন আমরা কি করব, ডাইভার্সিটি মানে কি ডিম, ডিআই ডবল এস, তাহলে কি বলবো, the ratio of sum of individual maximum demand to maximum demand on power station, ঠিক আছে। এখন আমাদের বলতেছে যে এই ডাইভার্সিটি ফ্যাক্টরের মান সবসময় 1 এর বেশি হয়। এখন আমাকে প্রমাণ করতে হবে যে কিভাবে 1 এর বেশি হয়। প্রশ্ন কি বুঝছেন এটা? ডাইভার্সিটি ফ্যাক্টরের মান সবসময় 1 এর বেশি হয়। কি কারণে 1 এর বেশি হয় সেটা আমাকে প্রমাণ করতে হবে। দেখেন আমরা একটু ভালো করে বুঝি যে আসলে কিভাবে বেশি হয়। এটা হচ্ছে আমাদের পাওয়ার স্টেশন, এটা হচ্ছে পাওয়ার স্টেশন। এখানে আমাদের 3 ধরনের আমরা কাস্টমার আছে আমাদের। এটা হচ্ছে কাস্টমার 1 C1, এটা হচ্ছে কাস্টমার 2, একে দিলাম হচ্ছে C2, এটাকে দিলাম কাস্টমার 3, একে দিলাম হচ্ছে C3, ঠিক আছে। প্রত্যেকটা কাস্টমারের কিন্তু লোড কিন্তু সমান হয় না। যেমন আমাদের যদি 3টা বাসা কল্পনা করি, পাশাপাশি 3টা বাসা ধরলাম, 3টা বাসায় কিন্তু বৈদ্যুতিক বিল কিন্তু একই হয় না। মানে 3টা বাসার লোকজন কিন্তু একই পরিমাণ বিদ্যুৎ সে কনজিউম করে না। ধরলাম তার বৈদ্যুতিক চাহিদা হচ্ছে, এর চাহিদা ধরলাম হচ্ছে 1 কিলোওয়াট, এর ম্যাক্সিমাম সে 1 কিলোওয়াট ইউজ করে। এটা ধরলাম হচ্ছে 5 কিলোওয়াট ইউজ করতেছে, এটা ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম 5 কিলোওয়াট সে ইউজ করে। তারপর সে করতেছে ধরেন 3 কিলোওয়াট সে ম্যাক্সিমাম ইউজ করে। তারপর আমরা এখন কি করবো, ডাইভার্সিটি যদি ফ্যাক্টর চিন্তা করতে চাই তখন আমরা করব কি, এই তিনটা ম্যাক্সিমাম ডিমান্ডের সামেশন করব আমরা। কত হবে তাহলে, 5 3 8 আর একে 9, তাহলে 9 কিলো উৎপন্ন হলো। আর এই তিনটার মধ্যে আমাদের সর্বোচ্চ লোড কোনটা, সর্বোচ্চ হচ্ছে আমাদের 5টা, তাহলে আমরা একে 5 দ্বারা ভাগ করে দেবো। দেখেন এই যে ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে, এই ম্যাক্সিমাম ডিমান্ডটা কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে ছোট হয়। যদি বড়কে ছোট দ্বারা ভাগ করি অবশ্যই সেটা 1 এর চেয়ে বড় হবে। এই জন্য বলা হচ্ছে যে আমাদের সাধারণত ডাইভার্সিটি ফ্যাক্টরের মান 1 এর চেয়ে বড় হয়। এই দেখেন লেখা আছে, ডাইভার্সিটি ফ্যাক্টর উইল অলওয়েজ বি গ্রেটার দ্যান 1। কেন গ্রেটার দ্যান 1 হয়, কারণ আমাদের হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অলওয়েজ গ্রেটার দ্যান ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন। একটা ডিমান্ডের পাওয়ার স্টেশন থেকে সবচেয়ে বেশি হয়। আশা করি এটা বুঝছেন। এই কারণে আমাদের ডাইভার্সিটি ফ্যাক্টরের মান 1 এর চেয়ে বেশি হয়। তাহলে আপনাদের মধ্যে একজন একটু বলেন তো আসলে বুঝছেন কি একটু দেখি। জি স্যার, বুঝছি। আপনি বলেন আরিফুল্লাহ, আপনি বলেন তো যে ডাইভার্সিটি ফ্যাক্টরের মান 1 এর চেয়ে বড় হয় কেন? স্যার ডাইভার্সিটি ফ্যাক্টরের মান 1 এর চেয়ে বড় হয় কেননা আমাদের স্যার যদি 3টা কাস্টমার থাকে তাহলে তাদের হচ্ছে 3টা ডিমান্ড, তো 3টা ডিমান্ড যোগ করে আমরা ওইখান থেকে তো স্যার ম্যাক্সিমাম যে কোনো একটা ডিমান্ড দিয়ে ভাগ করব, তাহলে নিশ্চয়ই 3টা যে কোনো একটা না, ম্যাক্সিমাম ডিমান্ড মানে ওই তিনটার মধ্যে সবচেয়ে বেশি লোড যার সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ ম্যাক্সিমাম ডিমান্ড। ওই 3টার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা দিয়ে তো ভাগ করব। তাহলে স্যার অলরেডি আমরা যে যোগফল করতেছি ফার্স্টে উপরে যে সংখ্যাটা থাকতেছে সেটা তো ম্যাক্সিমাম ডিমান্ডটা থাকতেছে, ওটার সাথে আরো 2টা ডিমান্ড যোগ হয়ে আছে, তাহলে এটা অলওয়েজ বড় সংখ্যা, মানে ম্যাক্সিমামের চেয়ে বড় সংখ্যা, ম্যাক্সিমাম যে ডিমান্ডটা ওটার চেয়ে বড় সংখ্যা, সেজন্য এটা অলওয়েজ স্যার 1 এর বেশি হয়। ভেরি গুড, আশা করি আপনারা ভালোই বুঝছেন এটা। তাহলে এখন আমাদের একটা প্রশ্ন আছে, ঠিক আছে। দেখেন, দা গ্রেটার দা ডাইভার্সিটি ফ্যাক্টর দা লেজার দা কস্ট অফ স্টেশন পাওয়ার স্টেশন, এর মানে কি কেউ বলতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন?
দেখেন নিচে একটা লাইন দেওয়া আছে, একটু ভালো করে বুঝবেন এটা। দ্য গ্রেটার দ্য ডাইভার্সিটি ফ্যাক্টর, যদি ডাইভার্সিটি ফ্যাক্টরের মান 1 এর বেশি হয়, ঠিক আছে, দ্য লেজার দ্য কস্ট অফ পাওয়ার স্টেশন। মানে ডাইভার্সিটি ফ্যাক্টরের মান যত বেশি হবে হ্যাঁ, আমাদের জেনারেশন পাওয়ার খরচ স্টেশনের মান কত কমে যাবে, এটাকে একটু বলতে পারবেন? স্যার ডিমান্ড মানে আমরা যদি উৎপাদন বেশি করি খরচ তো কম লাগে স্যার, এরকমই কিছু। উৎপাদন মানে কি মেন কথা, এটা একটু ভালো করে দেখেন একটু। মেন কথা, আমরা যখন একটা সিস্টেমকে ডিজাইন করতে চাই, ঠিক আছে, তখন আমরা কি করি, আমরা দেখি যে একটা সর্বোচ্চ আমার কত লোড লাগতেছে, একটা পাওয়ার প্ল্যান্টে কত লোড লাগতেছে। এখন ইন্ডিভিজুয়াল কিন্তু আমরা চিন্তা করি না যে এখানে আমি কত দিব, 3 দিব না 2 দিব না 1 দিব, সেটা আমরা চিন্তা করি না। কিন্তু আমরা চিন্তা করি যে এই তিনটার মধ্যে সর্বোচ্চ লোড কত আমাদের, ঠিক আছে। এখন সর্বোচ্চ লোড যদি এটা বেশি হয়ে যায়, এর মান যদি এখন আমরা যদি ধরি, আর এটা যদি যোগফল, এখানে 9 ছিল না, যদি এখানে ধরেন এখানে 4 হলো, এখানে 3 হলো, তখনই কিন্তু আমাদের ম্যাক্সিমাম কিন্তু 5 দেখতেছে, তখন আমাদের কিন্তু যোগফলটা 13 হয়ে গেল। 13 হলে কিন্তু ডাইভার্সিটি ফ্যাক্টরটা বাড়তেছে, কিন্তু আমাদের কিন্তু এই 5 উৎপন্ন করতে কিন্তু আমাদের সেই পরিমাণ কষ্টটা লাগতেছে না কিন্তু। তাহলে কি হলো, আমাদের কষ্টটা কিন্তু কমে যাচ্ছে। আমরা কিন্তু টোটাল যে উৎপাদন ছিল, ঠিক আছে, আমরা যদি সাম করি তাহলে আমাদের 13 কিলোওয়াট উৎপাদন করতে হতো, কিন্তু আমরা প্রডিউস করতেছি কত, আমরা প্রডিউস করতেছি 5 কিলোওয়াট, ঠিক আছে। 5 কিলো প্রতি কি আমাদের টাকা পয়সা কম লাগবে না? যদি আমরা 13 কিলো যদি উৎপাদন করতাম, তাহলে কিন্তু আমাদের কষ্টটা অনেক বেশি হইতো। এই জন্য বলতেছে দ্য গ্রেটার ডাইভার্সিটি ফ্যাক্টর দ্য লেজার ইজ দ্য কস্ট অফ জেনারেশন। মানে আমরা সবসময় ম্যাক্সিমাম যে ডিমান্ড আছে সেই ডিমান্ডকে কনসিডার করে আমরা সাধারণত পাওয়ার স্টেশনটা ডিজাইন করি। এই ডিজাইন করার ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা তো ম্যাক্সিমাম ডিমান্ড তো পাচ্ছি না, ম্যাক্সিমাম ডিমান্ড যদি সেম থাকে, তাদের যদি ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে ওই পরিমাণ যে আমাদের ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড সামেশন করবো, তাহলে সামেশনটা বেড়ে যাবে, তাহলে ডাইভার্সিটি ফ্যাক্টরটা বেড়ে যাবে। কিন্তু আমরা তো ডিজাইন করছি হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য, ম্যাক্সিমাম ডিমান্ড যদি ফুলফিল হয় তাহলে তো আমাদের কষ্ট বাড়তেছে না। তারপরে এটাই বোঝাচ্ছে যে যদি আমাদের ডাইভার্সিটি ফ্যাক্টরটা বেশি হয় তাহলে আমাদের কষ্টটা কি হয়ে যায়, কমে যায়। তো আশা করি এটা আমাদের ক্লিয়ার, প্রবলেমটা সলভ হয়েছে। 2 নম্বরটা এখানে একটু আসি, যে আমাদের ডিমান্ড ফ্যাক্টরটা, ঠিক আছে, ডিমান্ড ফ্যাক্টরটা সবসময় একের চেয়ে কম হয়, এটা আমরা এখন প্রমাণ করতে হবে। দেখেন এখানে একটা বলা আছে যে ডিমান্ড ফ্যাক্টর ইজ ইউজুয়ালি লেস দ্যান 1, একের চেয়ে কম হয়। এখন আপনাকে এটা প্রমাণ করতে হবে, কিভাবে প্রমাণ করবেন? আবার আগের মতোই একটা পাওয়ার স্টেশন নেন, 3টা লোড নেন, ঠিক আছে। 3টা লোডের মধ্যে আপনি এখন চিন্তা করতেছেন যে এখানে আমি 2 কিলোওয়াট লাগাইছি, এখানে আপনি লাগাইলেন, এখানে এখানে 3 কিলোওয়াট লাগাইলেন, এখানে 5 কিলোওয়াট লাগাইলেন, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড না, এগুলো আপনার ইউজুয়ালি যেগুলো লাগাইছেন বাসা বাড়ি, ধরো 3টা লোড লাগাইছেন আপনি, ঠিক আছে, 3টে লাইট, এটা একটা লাইট, এটা একটা লাইট, এটা একটা লাইট, আমরা এখানে কিলোওয়াট না ধরে 60 ওয়াট ধরলাম, 40 ওয়াট, 50 ওয়াট আর 60 ওয়াট, এই 3টা বাসা বাড়িতে আমি লাইট লাগাইছি। এখন আমার ডিমান্ড ফ্যাক্টর কেমন হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে। তা ডিমান্ড ফ্যাক্টর যখন দেখবেন তখন আমরা কি করব, আমাদের এই 3টার মধ্যে সর্বোচ্চ ওয়াট কত, 60 ওয়াট, এটা হলো আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড, সে ম্যাক্সিমাম পরিমাণ কারেন্টটা নিবে, নিল। তারপর আমাদের কি কয়টা লাইট লাগাইছি, 3টে লাইট লাগাইছি, 3টে লাইটকে বলা হয় আমাদের কানেক্টেড লোড, ঠিক আছে। এই লোডগুলো যোগ করে দেন, কত হচ্ছে, 100, 150। যেহেতু উপরের মানটা কম হয় বিধায় আমাদের হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টরের ভ্যালুটা 1 এর কম হয়। আগের উল্টা স্যার, আগের উল্টা, হ্যাঁ, ওখানে আমরা ম্যাক্সিমাম ডিমান্ড লিখে দিলে হলো, আর এখানে আমাদের হচ্ছে কানেক্টেড লোড লিখে দিলেই হলো। এটাই হচ্ছে আমাদের কথা। তো আশা করি এটা নিয়েও আপনাদের কোনো কনফিউশন নাই। তাহলে এখন আমি আপনাদের কিছু ট্রিক্স শিখে দেবো, ঠিক আছে, ম্যাথের কিছু নিয়ম আছে, দেখেন একটু ভালো করে একটু বুঝলে মোটামুটি আমরা পারবো। এখন আমাদের মেন কথা হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, ঠিক আছে। আমাদের হচ্ছে একটা প্ল্যান্টের ক্যাপাসিটি আছে হচ্ছে 60 কিলোওয়াট সে উৎপন্ন করতে পারে, কিন্তু আমাদের লাগতেছে হচ্ছে 50 কিলোওয়াট আমরা হচ্ছে মানে বিক্রি করতে পারতেছি, মানে বাজারজাত করতে পারতেছি। তাহলে আমাদের কতগুলো রিজার্ভ আছে, তাহলে কিন্তু আমরা উৎপাদন করতে পারি 60 কিলোওয়াট, আর আমরা বিক্রি করতেছি 50 কিলোওয়াট, তাহলে আমাদের রিজার্ভ আছে কত, 10 কিলোওয়াট আমাদের রিজার্ভ আছে। তাহলে আমাদের যদি বলে কোনো জায়গায় যে একটা পাওয়ার প্ল্যান্টের রিজার্ভ ক্যাপাসিটি কত, তখন আপনাকে কি করতে হবে, আমাদের হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটিতে বের করব, প্ল্যান্ট ক্যাপাসিটি বের করার পর আমাদের হচ্ছে যে টোটাল যে জেনারেশন ধরো লাগতেছে সেটা আমরা দেখবো, দেখার পর বিয়োগ করে দিব, ঠিক আছে। বিয়োগ করলে কিন্তু আমরা এই রিজার্ভ ক্যাপাসিটিটা পাই। দেখেন প্ল্যান্ট ক্যাপাসিটি থেকে ম্যাক্সিমাম যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা বাদ দিলে আমরা রিজার্ভ ক্যাপাসিটি পাই। তখন আমাদের অনেক পরিমাণ ঝামেলা করতে হয়, দেখেন এখানে আমাদের বিশাল ঝামেলা। আবার শুরু করব এখান থেকে, আমরা শেষ করব হচ্ছে এখানে এসে, ঠিক আছে না?
তাহলে এই ধরনের যদি কোনো জায়গায় ম্যাথ থাকে পরীক্ষাতে ম্যাক্সিমামই পড়ে আপনাদের হচ্ছে ডেসকোতে একবার পড়ছে, তারপর হচ্ছে ডিপিসিএল এ একবার পড়ছে, এই ম্যাথগুলো মানে পড়েই প্রত্যেকবারই পড়ে। কোশ্চেন নাম্বার 3 দেখেন, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন এই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। এ জেনারেটিং স্টেশন হ্যাজ এ ম্যাক্সিমাম ডিমান্ড আপনার হচ্ছে 25 মেগাওয়াট দেওয়া আছে, লোড ফ্যাক্টর দেওয়া আছে 60% এন্ড এ প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর দেওয়া আছে 50%। প্ল্যান ইউজ ফ্যাক্টর দেওয়া আছে, দরকার নাই আমাদের এখন। দা রিজার্ভ ক্যাপাসিটি অফ দা প্ল্যান্ট বলতেছে যে ওই প্ল্যান্টের রিজার্ভ ক্যাপাসিটিটা আমাদের বের করতে হবে। যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন আমাদের বিশের একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। এখানটায় শুরু করছে সে, শুরু করার পর এখানে এসে সে শেষ করছে, মানে 5 মেগাওয়াট, ঠিক আছে। উত্তর কিন্তু সে চায় এত বন্ধু চায় উত্তরটা 5 মেগার উত্তর হয়। তাহলে এই ধরনের ম্যাথটা আপনি কিভাবে ইজিলি করতে পারেন সেটা আমি আপনাদের একটু ট্রিক্সে দেখে দিচ্ছি। দেখেন ফার্স্টে আমরা করব হচ্ছে বের করতে হবে রিজার্ভ ক্যাপাসিটি। আমরা লিখে নিলাম রিজার্ভ ক্যাপাসিটি, এটা হচ্ছে আমাদের রিজার্ভ ক্যাপাসিটি। ভালো করে মনে রাখবেন আমাদের কয়টা ফ্যাক্টর আছে এখানে, সব সময় দেখবেন আমাদের দুটো ফ্যাক্টর থাকবে, একটা লোড ফ্যাক্টর, একটা প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর, ঠিক আছে। তার আগে কি আছে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড আছে। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ডটা লিখলেন এখানে, ম্যাক্সিমাম ডিমান্ড, এটা ম্যাক্সিমাম ডিমান্ড, এটাকে আমরা গুণ করে দিলাম, এই গুণ করলাম কার সাথে গুণ করব, আমাদের দুটো ফ্যাক্টর আছে না সেই ফ্যাক্টরের রেশিও নিব। আসলে এখানে ফ্যাক্টরটা লোড ফ্যাক্টর আর হচ্ছে প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর। পরীক্ষার সময় আপনাদের একটা কনফিউশন আসতে পারে যে লোড ফ্যাক্টরটা আগে যাবে না প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টরটা আগে যাবে। তখন আপনাকে এটা কনসিডার করতে হবে যে কোনটা বড়, যেটা বড় থাকবে সেটা আমরা উপরে লিখবো। এখানে বড় আছে হচ্ছে 60, তাহলে 60 আগে লিখলাম, ছোট আছে 50, তাহলে 50টা পরে লিখলাম, তারপর -1, এটা হচ্ছে আপনার অ্যান্সার। দেখেন এই ক্যালকুলেশন করলে আপনি পাবেন হচ্ছে 5 মেগাওয়াট। হিসাব করে দেখেন যে এটাই পাবেন আপনি। এটা হচ্ছে আপনার শর্টকাট একটা ম্যাথ, কোনো ভুল নাই, নির্ভুল একটা ম্যাথ, ঠিক আছে। যদি বলে যে রিজার্ভ ক্যাপাসিটি বের করো, তখন আপনাকে করতে হবে কি ম্যাক্সিমাম ডিমান্ড দ্বারা আমাদের যে দুটো লোড ফ্যাক্টর আছে সেই লোড ফ্যাক্টরের মধ্যে বড়টাকে ছোটটা ভাগ করবেন, ভাগ করার পর -1 দ্বারা বিয়োগ করে দিবেন, প্লাস -1 যোগ করে দিবেন, যোগ করলে যেটা পাবেন সেটাই হচ্ছে আমাদের রিজার্ভ ক্যাপাসিটি। আশা করি এটা স্যার এই মনে ক্ষেত্রে তো ফ্যাক্টর দুটোটাই দেওয়া থাকতে হবে। হ্যাঁ, সবসময় দুটোটা থাকবে। যেমন দেখেন একটা ম্যাথ দেখেন একটু, এখানে একটা ম্যাথ দেখেন যে রিজার্ভ ক্যাপাসিটি থাকলে আপনাকে দুটো ফ্যাক্টরি দেওয়া থাকতে হবে, না ছাড়া তো আপনি ওগুলো মান বের করতে পারবেন না। একটা মান আপনাকে দেখাই, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন এটা আমাদের 3 বার পড়ছে এই ম্যাথটা। পরীক্ষাতে আছে না যে যারা পাওয়ার প্ল্যান্টের পরীক্ষা দিতে চান বা দিতে ইচ্ছুক, তারা দেখবেন যে ভয় কিছু নেই, বুঝছেন। এই বইগুলো থেকে পুরো ম্যাথই কপি করে দেয়, কিন্তু একবারে অনেকগুলো বই থাকে, তো ধরেন আপনার 4 বছর পড়ছেন, পড়ার পর ওগুলো পড়তে হচ্ছে, এই জন্য ঝামেলা হয়। তাছাড়া কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক গুলো অনেক ইজি। এই ম্যাথটা একটু চিন্তা করেন, এই ম্যাথ যদি আমরা করতে চাই, ঠিক আছে, বলছে রিজার্ভ ক্যাপাসিটি ফ্যাক্টর, আমরা লিখলাম না, আমি ডাইরেক্ট উত্তর লিখতেছি। রিজার্ভ ক্যাপাসিটি ফ্যাক্টর সমান সমান আমাদের দেখেন ম্যাক্সিমাম ডিমান্ড কত আছে 15,000 লিখলাম, গুণন দিলাম আমাদের সর্বোচ্চ বড় মান কোনটা 50, তাহলে 50টা আগে লিখবো। ছোট মান কোনটা, ছোট মান হচ্ছে 40টা লিখলাম, লেখার পর কি লিখবো -1। দেখেন এটা যদি আমরা করি তাহলে কত পাবো, 50/40 -1 গুণন হচ্ছে 15,000, করলে পাবো হচ্ছে 3750 এত কিলোওয়াট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই ধরনের ম্যাথে আপনাদের কোনো প্রবলেম হবে না। জি স্যার। আপনি কি বুঝছেন তো ম্যাথটা নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি এটা বুঝলাম, ঠিক আছে। আমরা এখন দেখেন যে যে ম্যাথগুলো আছে এই চ্যাপ্টারে, যে ম্যাথটা আমরা পড়বো, ঠিক আছে, একটা ম্যাথও আমাদের কোনো প্রবলেম নাই। সাথে একটা জিনিস আমি একটু বুঝে দিব, যে একটা জিনিস, তাহলে আমরা মোটামুটি সব ম্যাথই পারবো। ইভেন আপনারা আজ থেকে 5 দিন পরও করলেও পারবেন যদি আপনারা বুঝে থাকেন সবগুলা। তো সেই কাজটা করার আগে আমরা একটা জিনিস দেখবো। এই হ্যাঁ দেখেন যে এনার্জি জেনারেটেড পার ইয়ার, আমরা যখন বৈদ্যুতিক বিলের কথা চিন্তা করি, ঠিক আছে, তখন আমরা কি হিসাব করতাম, যখন আমরা বৈদ্যুতিক বিলের কথা চিন্তা করি তখন আমরা হিসাব করতাম যে কত ইউনিট হয়েছে। ইউনিট মানে কি, কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। এখানে এনার্জি জেনারেটেড পার ইয়ার বলতে বুঝবেন যে আমাদের কিলোওয়াট আওয়ারটা বের করতে বলছে। এখন এটা যদি আমরা বের করতে চাই, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা আমাদের এনার্জি জেনারেটেড পার ইয়ার বের করতে চাই, তখন আমাদের করতে হবে কি অ্যাভারেজ লোডকে, আমরা আগে অ্যাভারেজ লোড বের করব। অ্যাভারেজ লোডকে আমাদের
এই এভারেজ লোডকে আমাদের যদি এয়ার বললে আমাদের দেখেন কিলোওয়াট মানে কি এভারেজ লোড, ঠিক আছে? এই কিলোওয়াট মানে হচ্ছে এভারেজ লোড। আর আওয়ার বলতে কি বোঝাচ্ছে? এখানে সময়টা বোঝাচ্ছে। একটা এয়ারের ক্ষেত্রে আমাদের কি লাগে, একদিন সমান সমান 24 ঘন্টা, 365 দিনে একটা বছর হয়। 365 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 8760। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 8760। তাহলে এটা সমান সমান আমাদের ইউনিট জেনারেটেড পার ইয়ার। যদি বলতো যে পার ডে বলতো যদি, তাহলে কি লিখতাম? তাহলে এভারেজ লোড গুণন 24 লিখতাম। যদি বলতো পার মান্থ বলতো, তাহলে কি করতাম? 24 গুণ 30 লিখতাম, ঠিক আছে? এটা হলো আমাদের সূত্র। মেন কথা, যদি আমাদের কোনো জায়গায় বলে যে এনার্জি জেনারেটেড পার ইয়ার বের করতে বলে, তখন আমরা কি করব? তখন আমরা এভারেজ লোডটা বের করব। এভারেজ লোড বের করে তাকে ইয়ার দ্বারা বা যে সময়টা আছে সেই সময়টা দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের উত্তরটা শেষ। এখন আমরা দেখেন কিভাবে করতে পারি সলভগুলা। ফার্স্টে আনসারটা আসে, আমরা 3টা ম্যাথ করব। 3টা ম্যাথ করার পর আপনারা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন। এক্সাম্পল হচ্ছে 3.1। আমাদের প্রথমে কি আছে দেখেন, লোড ফ্যাক্টর দেওয়া আছে। লোড ফ্যাক্টর মানে কি? ল্যাম্প দিয়ে বই পড়ি। তাহলে লোড ফ্যাক্টর সমান সমান আমাদের আছে হচ্ছে ল্যাম্প এ, তাহলে এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে আমরা এখন কি করব? আমরা এভারেজ লোডটা বের করব, কারণ আমাদের দরকার হচ্ছে ইউনিট জেনারেটেড ইন ইয়ার, একটা ইয়ারের মধ্যে ইউনিট জেনারেটেড, ঠিক আছে না? তাহলে আমরা কি করব? ম্যাক্সিমাম ডিমান্ডে এভারেজ লোডটা বের করব। তাহলে এভারেজ লোডকে বের করলাম। এখানে এভারেজ লোড থাকলো সমান সমান লোড ফ্যাক্টর গুণন আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। এখানে আমরা লিখতেছি হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। এখানে আমরা লিখলাম ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে লোড ফ্যাক্টরটা এখন একটু দেখে আমরা কত দেওয়া আছে? 40 মানে 0.4। ম্যাক্সিমাম ডিমান্ড কত দেওয়া আছে আমাদের? ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে 100, ঠিক আছে? তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে ইউনিট জেনারেটেড পার ইয়ার। মানে এর সাথে কি করব? এর সাথে আমরা ইয়ার যখন বলছে তখন 8760 বসাবো। তাহলে এখানে কি লিখবো? 8760। তাহলে এটাই সমান সমান আমাদের ইউনিট জেনারেটেড পার ইয়ার। আশা করি এটা কোনো প্রবলেম নেই আপনাদের। জি স্যার। দ্বিতীয়টা একটু আসি। দ্বিতীয়টা একটু দেখলে আমরা মোটামুটি পরের ম্যাথগুলো এমনিতেই পারবো। দ্বিতীয়টা হচ্ছে দেখেন এখানে ইউনিট জেনারেটেড বিং এত পার আনাম। এই আনাম বলতে আপনাকে বুঝতে হবে যে এটা একটা ইয়ারকে বোঝাচ্ছে। এটা দ্বারা আমরা বুঝাই পার ইয়ার। তাহলে আমরা কিন্তু এই এখান থেকে, ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে এভারেজ লোডটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা জানি এভারেজ লোড গুণন আমাদের দেওয়া ছিল হচ্ছে 8760 সমান সমান 61.5 গুণন 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা যদি এভারেজ লোড বের করতে চাই তাহলে কি করব? 8760 টা ভাগ করে দেব। তাহলে এভারেজ লোড সমান সমান লিখবো আমরা 61.5 গুণন 10 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 8760। ভাগ করা শেষ, আমাদের আনসারও শেষ। এভারেজ লোড, এভারেজ ডিমান্ডটা পাইলাম আমরা, বা এভারেজ লোডটা পাইলাম। এখন আমাদের ফ্যাক্টর হচ্ছে কি? ডিমান্ড ফ্যাক্টর। ডিমান্ড মানে কি? ডিএমসি মানে ডিমান্ড ফ্যাক্টর সমান সমান ডি লিখলাম। ডিমান্ড ফ্যাক্টর সমান সমান ম্যাক্সিমাম ডিমান্ড, ম্যাক্সিমাম লিখলাম, আর হচ্ছে কানেক্টেড লোড। তাহলে এখানে দেখেন যে ম্যাক্সিমাম কত দেওয়া আছে, দেখেন এখানে ম্যাক্সিমাম ডিমান্ড আছে 20, তাহলে 20 দিলাম। আর কানেক্টেড লোড কত দেওয়া আছে? 43 ডিভাইড বাই 43। এই তো হয়ে গেছে, ডিমান্ড ফ্যাক্টরও শেষ। তারপরে আমাদের লোড ফ্যাক্টর বের করতে বলছে, আমরা এখান থেকে এভারেজ লোড বের করছি, আর এখান থেকে ম্যাক্সিমাম ডিমান্ড তো দেওয়াই আছে, ভাগ করে দেবো, আমাদের কাজও শেষ। আশা করি এই ধরনের ম্যাথ আপনাদের আর কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে বলেন। আর যারা চাকরির পরীক্ষা দিতে চান তারা এই ম্যাথগুলো অবশ্যই করে রাখবেন। এটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? তাহলে আমাদের আর একটা টপিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের আজকে টপিকটা সিলেবাস শেষ। তারপর থেকে আমরা পাওয়ার প্ল্যান নিয়ে পড়বো একটু। চলে গেলাম। এত পর্যন্ত যে এগুলো পড়ালাম, এখানে কোনো প্রবলেম আছে নাকি আপনাদের? না স্যার। না স্যার। ঠিক আছে, আজকে এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, ঠিক আছে? এটা হলে আমাদের মোটামুটি পড়া শেষ। তখন থেকে আমরা আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা পড়বো নেক্সট ক্লাসে। এই তো আমাদের প্রশ্ন পেয়ে গেছি, শেষ। স্যার এই চ্যাপ্টারের ম্যাথ কি সবগুলা করতে হবে?
না, আপনাদের যারা চাকরির পরীক্ষা দিবেন, ঠিক আছে, তাদের জন্য সব করতে হবে। আর যারা চাকরির পরীক্ষা দিবেন না, তাদের জন্য 3.1 থেকে 3.7 এই কয়টা ম্যাথ করতে হবে। আমি আপনাদের শীটে লিখে দেবো, ওই ম্যাথ যেমন করে দিলাম না, সেরকম করে দেবো, সমস্যা নাই। ওকে স্যার এইটা 3.10 টা যদি একটু বুঝাই দিতেন। 3.10 আমি আগেই দেখছিলাম কিন্তু 3.10 স্যার। ম্যাডাম বুঝে নাই 3.10 জি কি? স্যার। জি ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখন। জি স্যার 3.10। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এখনই বুঝে দিচ্ছি। 3.10 তো অনেক ইজি জিনিস, ঠিক আছে। আমি এখন তাহলে আপনাকে বুঝে দেই, বুঝে দেওয়ার পর এই জিনিসটা করতেছি। এর নাম হচ্ছে 62 পেজটা, ঠিক আছে। থ্রি পয়েন্ট টেন এখানে হচ্ছে কত, 53 পৃষ্ঠা, 50, 51, 52। ম্যাডাম এই কোশ্চেনটা, জি স্যার জি। জি দেখেন, আমরা হচ্ছে একটা কাজ করবো। প্রথমে ফার্স্টে কাজ হলো, আমাদের ডেইলি লোড কার্ডটা দেওয়া আছে এখানে। আমাদের ফার্স্ট স্টেপটা কি হতে পারে? আমরা ফার্স্ট স্টেপটা এখন চিন্তা করব যে আমরা আগে ডেইলি লোড কার্ডটাই আঁকাবো। দেখেন এখানে আমাদের 24টা ঘন্টা দেওয়া আছে, 0 থেকে 24 ঘন্টা, ঠিক আছে। দেখেন এখানে আমরা 0 থেকে 24 ঘন্টার একটা কার্ডটা নিলাম, 0 থেকে 24 নিলাম, আর এখানে আমাদের লোডের পরিমাণ নিলাম। দেখেন আমাদের কি আছে, যখন 0 থেকে 6 হয় তখন আমাদের কত দেওয়া আছে? যখন 0 থেকে 6 হয় তখন 40 দেওয়া আছে, ঠিক আছে না? তাহলে আমরা এই যে কার্ভ আছে, সেই কার্ভে আমরা 0 থেকে 6 নিলাম, নেওয়ার পর আমরা এখানে 40 দিয়ে দিলাম। এখানে আমরা 40 দিছি। তারপর আমাদের কত আছে দেখেন, তারপর আমাদের হচ্ছে 6 থেকে যখন 10 তখন আমাদের 50 আছে, ঠিক আছে। এই দেখেন 6 থেকে 10 হলে আমাদের 50 দিছে। মানে এরকম যে মানগুলো আছে সেরকম আপনি একটা কার্ভ করে নিলেন এইভাবে। তাহলে আমাদের কার্ভ করা হলো। ম্যাডাম আপনি কার্ভ করতে বুঝছেন? জি স্যার বুঝছি। হ্যাঁ, এখন আমাদের যে প্রশ্নগুলো আছে সেটাই আমরা দেখবো এখন। দেখেন যে আমাদের ইউনিট জেনারেটেড পার ডে যদি বলে, তাহলে আমরা কি বুঝি? দেখেন আমাদের হচ্ছে আগে বলছিলাম, যদি ইউনিট জেনারেটেড বলে তখন আমাদের বের করতে হবে, এখানে মেগাওয়াট আছে না, তাহলে আমরা দিলাম হচ্ছে মেগাওয়াট আওয়ার বের করতে হবে। যদি ইউনিট জেনারেটেড পার ডে বলে তখন আমাদের মেগাওয়াট আওয়ার বের করতে হবে। তাহলে কি করতে হবে? সময় দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের কত আছে? 40 আছে না, 40 মেগাওয়াট আছে। তাহলে এখানে সময় লাগছে কত? 0 থেকে 6, মানে 6 ঘন্টা লাগছে। তাহলে একে 6 দ্বারা গুণ করে দেয়। তারপর দেখেন এখানে 50 আছে, 50 আমাদের লাগছে কত পর্যন্ত? 6 থেকে 10, মানে 4 ঘন্টা লাগছে। তাকে 4 দ্বারা গুণ করে দেয়। তারপর এখানে দেখেন যে আমাদের 10 থেকে 12, এখানে আমাদের 2 ঘন্টা গুণ করে দেয়। তারপর এখানে আমাদের আছে 12 থেকে 16, 4 ঘন্টা এখানে আমাদের আবার গুণ করে দেন, ঠিক আছে। 50 মানে কি 4 ঘন্টা না, 4 ঘন্টা। এখন বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। করতে হবে কি আমাদের আর? না স্যার আর লাগবে না, ওই কার্ভটাই সমস্যা ছিল আঁকা। হ্যাঁ, এখন এখন তো বুঝতে বুঝছেন তো, পারছি। কারটা কেন বুঝছেন? হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আপনি, স্যার বুঝছি। ও ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমরা তাহলে যে পড়া ছিল সেই পড়ে যাচ্ছি। জি স্যার এখন বুঝতে পারছি। জি ঠিক আছে, আমি বুঝতে পারছি। এটা হলো আমাদের আছে সেক্স টপিক, ঠিক আছে। এটা ভালো করে পড়লে আমাদের মোটামুটি পড়া শেষ। এখান থেকে কিন্তু আপনাদের দুটা প্রশ্ন হবেই, ভাইবাতে দুটো প্রশ্ন হবে এখান থেকে। স্যার চ্যাটে তো আইডি দেওয়ার দরকার নাই, এটা তো অটো ইয়া হচ্ছে না স্যার। হ্যাঁ, এটা অটো হচ্ছে, যাদের রোল নাম্বার লেখা আছে না তাদের আর দেওয়া দরকার নাই। তাই তো। ঠিক আছে, আমাদের এখন দেখেন যে বেস লোড কি, পিক লোড কি, ঠিক আছে। সেটা আমরা যদি এখন বুঝতে পারি তাহলে মোটামুটি আমাদের পড়াশোনা শেষ। বেস লোড হচ্ছে যে লোডটা সময় সাপেক্ষে ওরকম ফ্লাকচুয়েশন হয় না, মানে এটা কনস্ট্যান্ট মান থেকে। বেস লোড হচ্ছে আমাদের ডিসি লোড, ঠিক আছে, যেগুলো সময় সাপেক্ষে পরিবর্তিত হয় না। আমরা করতাম কি, আমাদের দুই ধরনের সিগন্যাল আছে, একটা ডিসি সিগন্যাল, একটা হচ্ছে এসি সিগন্যাল। এসি সিগন্যালটা সময় সাপেক্ষে পরিবর্তিত হয়, আর ডিসি সিগন্যালটা সময় সাপেক্ষে পরিবর্তিত হয় না। ঠিক আমরা সেখানে সাথে কম্পেয়ার করতে পারি। বেস লোডটা হচ্ছে ডিসির মতো। সে কি কয়? বেস লোডটা সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হয় না, সময় যাই হোক সে সবসময় কনস্ট্যান্টই থাকে, তাকে বলা হয় বেস লোড। আর পিক লোডটা কি হয়? যে লোডটা সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় তাকে বলা হয় পিক লোড, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমরা যেটা বুঝতেছি, একটা সুবিধা আছে এখানে। এখানে দেখেন 20টা সবসময় ফিক্স থাকতেছে, তাহলে এই লোডটা আমরা বলবো বেস লোড, কারণ এই লোডটা সময়ের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে না। কিন্তু আমাদের 20 থেকে দেখেন 40 এ উঠতেছে, আবার নামতেছে, মানে উপরে এসি সিগন্যালের মতো, তাই একে বলবো আমরা পিক লোড, ঠিক আছে। তাহলে
বেজ লোড আর পিক লোডের মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারছেন তো এবার? তাহলে বলবো যে আমরা যে what are the difference between base load and peak load, তখন আপনাকে বলতে হবে the load which cannot vary with time is known as base load. Base load is almost constant. তারপর আমরা যদি এখন peak load বলি, the load which varies with time, the value of peak load is not constant, it is varying nature, it has varying nature, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যে লোডটা সময় সাপেক্ষে পরিবর্তিত হয় তাকে পিক লোড বলে, আর যে লোডটা আমাদের সময় সাপেক্ষে পরিবর্তিত হয় না তাকে আমরা বেস লোড বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেটা পরীক্ষাতে ম্যাক্সিমামই পড়ে, যে কিভাবে আপনি বেস লোড আর পিক লোডটা সিলেক্ট করবেন। এটা বোঝার জন্য আপনাকে একটু বুঝতে হবে বেস লোডটা কাকে আমরা বানাবো, ঠিক আছে? যে লোডটা আমাদের ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই দিতে পারে, সব সময় পাওয়ার সাপ্লাই দিতে পারে, যার কোনো সমস্যা নাই, ঠিক আছে? সেই লোডটাকে আমরা বেস লোড ক্রিয়েট করব। আর পিক লোডটা কিন্তু আমাদের সব সময় সাপ্লাই দিতে হবে না, একটা দিনের কিছু অংশ তাকে সাপ্লাই দিতে হয়, কিছু অংশ দিতে হবে না। যখন আমাদের লোডের পরিমাণ বেড়ে যাবে তখন আমাদের হচ্ছে সাপ্লাই দিতে হবে, যখন আমাদের বাড়বে না তখন আমরা সাপ্লাই দিব না। মানে আমাদের এই জায়গাতে আমাদের সাপ্লাই দিতে হবে, কিন্তু এই জায়গাতে আমাদের সাপ্লাই দেওয়া লাগতেছে না। তাহলে পিক লোড আর বেস লোডকে আমরা কিভাবে সিলেক্ট করব সেটা আমরা এখন পদ্ধতিটা দেখব। তার আগে আমরা বুঝলাম যে বেস লোড কি, পিক লোড কি। বেস লোড আর পিক লোডের মধ্যে যে পার্থক্য ছিল সেটা নিয়ে আমাদের একটা বিস্তর পড়াশোনা হয়ে গেছে। এখন আমরা পরের প্রশ্নগুলো এখন দেখবো যে আসলে কিভাবে আনসার করতে পারি, ঠিক আছে? আমি আপনাদের দুটো পাওয়ার প্ল্যান্ট দিলাম, একটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, একটা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? দুটো পাওয়ার প্ল্যান্ট দিলাম, আমি আপনাকে বললাম যে আপনি এই দুটো পাওয়ার প্ল্যান্টকে কম্বাইন করবেন, কম্বাইন করে আমাদের বেস লোড আর পিক লোডকে সাপ্লাই দিবেন, ঠিক আছে? তখন আপনি আপনাদের সিজন টাইম বলে দিলাম যে গ্রীষ্ম বর্ষাতে আপনি কোনটাকে বেস লোড বানাবেন, কোনটাতে পিক লোড বানাবেন। একজন বলেন তো উত্তর কি হইতে পারে? আমি আপনাকে দুটো পাওয়ার প্ল্যান্ট দিলাম, ঠিক আছে? একটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, একটা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এবং আপনাকে বললাম যে গ্রীষ্ম বর্ষাতে আমরা কোন পাওয়ার প্ল্যান্টকে বেস লোড হিসেবে ব্যবহার করব যাতে আমাদের লসটা অনেক কম হয়। স্যার স্টিমকে বেস লোড স্যার। স্টিমকে বেস লোড করবেন। দেখেন স্টিমে আমাদের কিন্তু একটা প্রবলেম আছে, কিরকম প্রবলেম? আমাদের কিন্তু ফুয়েল কস্ট লাগে। যদি আমরা বেস লোড মানে কি, আপনার সারাটা দিন তাকে চালাইতে হবে, সারাটা দিন তার খরচটা হবে, ঠিক আছে? একে বলবো আমরা হচ্ছে বেস লোড তখনই আমরা করব যেখানে আমাদের মিনিমাম কস্ট লসটা হয়, মানে কস্টটা কমে যায়। যদি আমরা দেখেন গ্রীষ্ম বর্ষাতে আমাদের কি হয়, পানির পরিমাণ কিন্তু পর্যাপ্ত থাকে, ঠিক আছে? এই সময় কিন্তু আমাদের আর কোনো খরচের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা যদি হাইড্রোকে যদি বেস লোড করতে পারি তাহলে কিন্তু পানি পর্যাপ্ত আছে, পানির স্রোত আছে, আমরা কিন্তু ইজিলি এটা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। তাহলে সেই সময় আমরা একে বেস লোড হিসেবে যদি কল্পনা করি তাহলে আমাদের কিন্তু কষ্টটা কমে যায়, ফুয়েল কষ্ট কমে যায়। আর আমরা মাঝে মাঝে যখন আমাদের পিক লোডটা দরকার হবে তখন আমরা স্টিম টারবাইন, স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্টের সাথে আমরা পিক লোডটা সাপ্লাই দিব। কিন্তু যখন আমাদের শীতকাল হবে তখন আমরা কি করব? তখন আপনারা যেটা বললেন সেটা ঠিক, যখন আমাদের শীতকাল হবে তখন কিন্তু পানির পরিমাণটা কমে যায় এবং পানির স্রোতটাও কিন্তু থাকে না ওইভাবে। ঠিক তখন আমরা করব কি, তখন আমরা কিন্তু হাইড্রো দ্বারা কিন্তু আর ওইভাবে বেস লোড চালাতে পারবো না, কারণ বেস লোড মানে কি একটা দিনের মধ্যে সারাক্ষণ সে চলবে। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে স্টিম দ্বারা ওই যে বেস লোড সেই বেস লোডে সাপ্লাই দিতে হবে। আর পিক লোডের জন্য আমরা হাইড্রো দ্বারা ইউজ করতে পারি। আশা করি আপনারা বুঝছেন মনে হয় যে বেস লোড কিভাবে চুজ করবেন, পিক লোড কিভাবে চুজ করবেন। দেখেন এখানে একটা মেথড অফ মিটিং দ্য লোড, মানে বেস লোড কিভাবে মিট করবেন আর হচ্ছে আমাদের পিক লোডটা কিভাবে মিট করবেন। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখেন এখানে এটা হচ্ছে আমাদের যে গ্রীষ্ম আর বর্ষার সময়, ঠিক আছে? এইখানে আমরা এইভাবে আমরা অপারেট করতে পারি। দেখেন এখানে বলা আছে কি, when water is available in sufficient quantity as in summer and rainy season, যখন আমাদের ওয়াটারটা অ্যাভেলেবল থাকে সামার এবং গ্রীষ্মের সময়, the hydro power plant is used to carry the base load, তখন আমরা হাইড্রো পাওয়ার প্ল্যান্টকে বেস লোড হিসেবে ক্যারি করাবো, আর স্টিম পাওয়ার প্ল্যান্ট কি করবে? পিক লোড সাপ্লাই করবে। এই জন্য দেখেন স্টিমকে কস চিহ্ন দেওয়া হয়েছে, এই জন্য আমরা স্টিমকে কস চিহ্ন দিচ্ছি। কিন্তু যখন আমাদের শীতকাল হবে তখন কিন্তু পানি কিন্তু পর্যাপ্ত পাওয়া যায় না এবং স্রোতটাও ওইরকম থাকে না, তখন আমরা কি করব? তখন আমরা হাইড্রোকে বানাবো হচ্ছে পিক লোড হিসাবে এবং স্টিমকে বানাবো হচ্ছে বেস লোড হিসাবে। এইভাবে আমরা মিট করব হচ্ছে লোড ডিমান্ডে। এভাবে আমরা বেস লোড এবং পিক লোডকে মিট করতে পারি। আশা করি আপনারা মানে প্রবলেমটা বুঝছেন এবং সলভ করতে পারবেন। এখন আপনারা কি বুঝছেন এটা? স্যার আরেকবার বলবেন?
আবার একটু বলতেছি দেখেন, আমরা আবার একটু ভালো করে বলতেছি দেখেন, আমাদের দুই ধরনের লোড থাকে, একটা হচ্ছে বেজ লোড, একটা পিক লোড। বেজ লোডটা হচ্ছে ডিসির মতো, সব সময় আমাদের কোনো সময় একটা মান প্রবাহিত হতে থাকে। আর পিক লোডটা হচ্ছে এসির মতো, এক সময় মানটা সর্বোচ্চ হয়, এক সময় মানটা কমে যায়, ঠিক আছে? তাহলে আমাদের একটা জিনিস দেখতে হবে, বেজ লোডটা কিন্তু আমাদের একটা দিনের মধ্যে সারাক্ষণই সাপ্লাই দিতে হবে, কারণ বেজ লোডটা ওটা বেজ ভিত্তিক, ওই সাপ্লাই না দেন তাহলে চলবে না। আর পিক লোডটা কিন্তু একটা সময়ের মাঝে মাঝে সাপ্লাই দিতে হবে, আর মাঝে মাঝে দিতে হবে না। তাহলে আমাদের এখন পদ্ধতি হচ্ছে আমরা দুটো পাওয়ার প্ল্যান্টকে ইন্টারকানেক্ট করব। ইন্টারকানেক্ট করার ওয়েটা হচ্ছে এরকম যে আমরা যাতে সবচেয়ে কম পরিমাণ কস্ট লাগে, যাতে আমরা খুব কম কষ্টে আমরা এই পাওয়ারগুলো সাপ্লাই করতে পারি, ঠিক আছে? তখন আমরা কিভাবে ইন্টারকানেক্ট করব সেটার জন্য আমরা একটা পদ্ধতি দেখছি। আমাদের কাছে দুটো পাওয়ার প্ল্যান্ট আছে, একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, একটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। আমরা দেখছি যে হাইড্রো মানে হচ্ছে পানি, পানির মাধ্যমে সে নিয়ন্ত্রণ করা যায়, এখানে কোনো আমাদের কিন্তু কস্ট নাই, ফুয়েল কস্ট এগুলো কস্ট নাই। আমরা দেখছি যে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে পানির পরিমাণ পর্যাপ্ত থাকে, এই সময় কিন্তু আমাদের ফুয়েল কস্ট যদি আমরা বাঁচাতে চাই তখন আমরা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ইউজ করতে পারি, কারণ সারাক্ষণ পানির স্রোত থাকবে এবং আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তখন আমরা হাইড্রোকে কি করলাম, হাইড্রোকে আমরা বেস লোড হিসেবে বেস লোডকে সাপ্লাই দিব, মানে হাইড্রোকে আমরা বেস লোড সাপ্লাই হিসেবে সিলেক্ট করলাম, ঠিক আছে? এখানে আমরা হাইড্রো ইউজ করছি, যেটা হচ্ছে আমাদের হাইড্রো। দেখেন এখানে হাইড্রো ছবি এভাবে দেওয়া আছে। তারপর আমরা কি করব, যখন আমাদের পিক লোড দরকার হবে তখন আমরা কি করব, স্টিম কি ইউজ করব, তখন আমরা ফুয়েল দিব, তখন আমরা লাগবে না তখন আমরা স্টিম ইউজ করব না, ফুয়েল দিব না। তাহলে আমরা এইভাবে আমরা পিক লোডকে সাপ্লাই করতে পারি। তারপর আমাদের একটা প্রবলেম হইলো, 2 নম্বর প্রবলেম হচ্ছে এরকম, যদি আমরা শীতকালে পৌঁছাই, শীতকালে পৌঁছালে কিন্তু পানির স্রোত আর আগের মতো থাকে না, স্রোতটা কমে যায়। যদি স্রোতটা কমে যায় তাহলে কিন্তু আমরা ঠিক মতো ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি না। এখানে যদি আমরা বেস লোড হিসেবে হাইড্রোকে সিলেক্ট করি তাহলে কিন্তু সে সব সময় আর বীজ দিতে পারবে না, তার পাওয়ার জেনারেশনের সমস্যা হবে। তখন আমরা কি করব, ঠিক আছে তখন আমরা স্টিমকেই বেস লোড হিসেবে সিলেক্ট করলাম, আর যখন আমাদের পাওয়ারটা দরকার হবে ঠিক সেই সময় আমরা হচ্ছে হাইড্রোকে দিলাম হচ্ছে পিক লোড সাপ্লাই হিসেবে, পিক লোডকে সে সাপ্লাই করবে। এটাই হলো আমাদের পদ্ধতি। আশা করি এবার বুঝতে আপনারা। জি স্যার। তাহলে আমাদের এখন সুবিধা কি হইতে পারে, ঠিক আছে? এই সুবিধা হলে আমাদের আজকে পড়াশোনা শেষ। ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম, ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম মানে যখন আমরা দুই বা ততোধিক পাওয়ার প্ল্যান্টকে প্যারালালে লাগাবো, ঠিক আছে, তখন তাকে বলি ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম। এখন ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের সুবিধা কি আমরা একটু আগে দেখলাম, আমরা স্টিমকে একবার বেস লোড বানাচ্ছি বা পিক লোড বানাচ্ছি, যখন আমাদের সুবিধা ঠিক তখন আমরা বানাচ্ছি। তাহলে আমরা কি করতে পারতেছি, আমরা বেস লোড আর পিক লোডকে ইন্টারচেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? তাহলে এখানে ফার্স্ট সুবিধা কি, ইন্টারচেঞ্জ পিক লোড, ইন্টারচেঞ্জ পিক লোড বা পিক লোডকে ইন্টারচেঞ্জ করা যায়। 2 নম্বর কাজ হলো দেখেন আমাদের হচ্ছে একটা কি হলো, যে ডেস্কোতে ধরেন আমাদের দুটো পাওয়ার প্ল্যান্ট আছে, একটা হচ্ছে ডেস্কো পাওয়ার প্ল্যান্ট, একটা হচ্ছে নেস্কো পাওয়ার প্ল্যান্ট। দুটো পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে আমাদের 10টা মেশিন আছে, 10টা অল্টারনেটর আছে, এখানে আমার 12টা অল্টারনেটর আছে, এখানে 12টা আছে, এখানে 10টা আছে। এর যে পাওয়ার সাপ্লাই দিচ্ছে সে, এটা এমনি মনে মনে ধরেন এখানে এই যে পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেখানে 10টা ইউজ করতেছে, মানে 10টা প্রপার ইউজ হচ্ছে। আর নেস্কো যখন পাওয়ার সাপ্লাই দিচ্ছে তখন ধরেন 8টা সে প্রপার ইউজ করতেছে, ঠিক আছে? তখন এখন কাজ হচ্ছে 8টা যদি সে ইউজ করে তাহলে বাকি 4টা কি আছে, বাকি 4টা কিন্তু সে রিজার্ভ আছে, এই 4টা কি তার রিজার্ভ আছে, মানে 4টা মেশিন রিজার্ভে পড়ে আছে, এই 4টা মেশিন তার হচ্ছে রিজার্ভ পড়ে আছে, রিজার্ভ পড়ে আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে 4টা বাকি আছে সেই 4টাকে অন্য একটা পাওয়ার প্ল্যান্টের সাথে কম্বাইন করে আমরা কিন্তু অন্য একটা এলাকাতে সাপ্লাই করতে পারি। তাহলে কিন্তু আমাদের এই যে 4টা পড়ে আছে বা ওল্ডার প্ল্যান্ট সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে না, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। এটাই হচ্ছে ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের একটা সুবিধা, যে আমাদের যেগুলো পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো অকেজো পড়ে আছে, কোনো পাওয়ার সাপ্লাই লাগতেছে না, সেগুলোকে আমরা এই ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের মাধ্যমে সেটাকে আমরা ইউজ করতে পারতেছি, ঠিক আছে? যখন আমাদের পিক লোড দরকার হলো তখন সে সাপ্লাই দিল, এই 4টা মেশিন সাপ্লাই দিল, আর এটা এই যে পাওয়ার প্ল্যান্ট আছে সে বেস লোড সাপ্লাই দিচ্ছে। তাহলে আমরা ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু যে ওল্ডার যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টকে ইউজ করতে পারতেছি। 3 নম্বর কি হলো, এখানে কিন্তু ইকোনমিক্যাল অপারেশন হলো, ঠিক আছে? এখানে আমাদের কষ্ট অনেক কমে গেল। দেখেন যে আমরা যে আগে একটু বললাম যে বেস লোড পিক লোড হিসেবে যখন গ্রীষ্মকালে গ্রীষ্ম বর্ষাকালে যখন আমাদের পানির পরিমাণ পর্যাপ্ত থাকে তখন কিন্তু আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্টের কিন্তু ইউজ হচ্ছে খুব কম, তাহলে আমাদের ফুয়েল কস্টটা অনেক কমে যাচ্ছে। তাহলে আমাদের কি হলো, টোটাল যে কস্ট তাহলে কি হলো, ইকোনমিক্যাল অপারেশন হলো। যদি আমরা ওই গ্রীষ্ম বর্ষাতে যদি আমরা স্টিম ব্যবহার করতাম তাহলে কিন্তু আমরা অধিক পরিমাণে কষ্ট হতো বা ফুয়েল কষ্ট হতো, মানে সারাক্ষণ আমাকে মেশিন চালাতে হতো,
সারাক্ষণ আমাদের কষ্ট হইতো, কিন্তু আমাদের এই ইন্টারকানেক্টেড সিস্টেমের মাধ্যমে অনেকটা ইকোনমিক্যাল ইনশিওর করতে পারতেছি আমরা। তারপর কি বলতেছি, ডাইভার্সিটি ফ্যাক্টর কি হচ্ছে, ডাইভার্সিটি ফ্যাক্টরটা বাড়তেছে, মানে কি আমাদের অনেকগুলো লোডকে আট করতে পারতেছি এবং তাদের ম্যাক্সিমাম ডিমান্ডটা বাড়তেছে, ফলে ডাইভার্সিটি ফ্যাক্টরটা ইনক্রিজ হচ্ছে। আমরা আগেই বললাম ডাইভার্সিটি ফ্যাক্টর যত বাড়বে তত আমাদের কষ্টটা কত কমে যাবে, এখানে বুঝতেছে যে ডাইভার্সিটি ফ্যাক্টরটা বাড়তেছে। তারপর আমরা কি করলাম, যে ওল্ডার প্ল্যান ব্যবহার করতেছে, মানে যেগুলো আমাদের রিজার্ভ ছিল সেগুলোকে আমরা ইউজ করতে পারি এই ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের মাধ্যমে। তাহলে সে কি করতেছে, আমাদের প্ল্যান্টের যে রিজার্ভ ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিকে রিডিউস করতেছে, মানে এই ক্যাপাসিটিটা থাকতেছে না। এবং লাস্টে যেটা আছে, ইনক্রিজ দ্য রিলায়েবিলিটি অফ সাপ্লাই, সাপ্লাইয়ের যে রিলায়েবিলিটি আছে সেই সাপ্লাইটা, রিলায়েবিলিটি মানে কি, একটা নিরবিচ্ছিন্নভাবে পাওয়ারটা সাপ্লাই করা, ঠিক আছে। যদি আমরা ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম ব্যবহার করি তাহলে এই যে রিলায়েবিলিটি থাকে সাপ্লাইয়ের, নিরবিচ্ছিন্ন যে প্রবাহ, সেটা কিন্তু সব সময় অলমোস্ট বজায় থাকতেছে। এটাই হলো আমাদের ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের সুবিধা। তাহলে আমরা আজকে কি কি পড়লাম, আমরা ফার্স্টে পড়লাম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পড়লাম, তারপর পড়লাম হচ্ছে বিভিন্ন রকমের লোড কাপটা পড়লাম, তারপর আমাদের ইফেক্ট অফ ভেরিয়েবল লোড, লোডের যে ভেরিয়েবল যদি লোড হয় তাহলে আমাদের কি প্রভাব পড়ে সেটা আমরা পড়লাম। তারপর আমরা পড়লাম হচ্ছে একটা ডেইলি লোড কাপ কাকে বলে, মান্থলি লোড কাপ কাকে বলে, ইয়ারলি লোড কাপ কাকে বলে। তারপর আমরা বিভিন্ন রকমের ফ্যাক্টর পড়লাম, ডিমান্ড ফ্যাক্টর, তারপর হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, অ্যাভারেজ লোড, তারপর হচ্ছে লোড ফ্যাক্টর। এগুলো আমরা বিভিন্ন ফ্যাক্টর পড়লাম, এখানকার ম্যাথ গুলো করলাম, ইভেন খুব সহজে খুব ইজি ওয়েতে কিভাবে ম্যাথ করা যায় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম। সেগুলো আমাদের মোটামুটি পড়া শেষ হইলো। তারপর আমরা পড়লাম যে বেস লোড কি, পিক লোড কি, সেগুলো আমাদের পড়া শেষ। বেস লোড কি জিনিস হলো, পিক লোড কি, এটা আমরা বুঝছি। তারপর আমরা পড়লাম কি বেস লোড আর পিক লোডের মধ্যে পার্থক্য কি, সেটাও আমরা পড়লাম। তারপর পড়লাম যে বেস লোড আর পিক লোডকে আমরা কিভাবে ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের মাধ্যমে সাপ্লাই করতে পারি, সেটাও আমরা দেখলাম। তারপর আমরা পড়লাম যে ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের সুবিধা কি এবং এটা কাকে বলে, সেটাও আমরা পড়ছি। এটাই হলো আমাদের মোটামুটি ভেরিয়েবল লোড অন পাওয়ার সিস্টেম সম্পর্কে যে টপিকটা ছিল আমাদের, সেটা আমাদের আজকে থেকে সিলেবাসটা কমপ্লিট হইলো। তারপর আমাদের আর 3টা টপিক বাকি আছে, আমরা আস্তে আস্তে পড়বো যেগুলো। আপনারা বলেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা এটা নিয়ে? না স্যার, কোনো প্রবলেম নাই? আচ্ছা, আপনাদের মধ্যে কারো বাসা কি নওগাঁতে আছে? আমার ভাইবাতে একজন বলছিল, অবশ্য মনে নাই আমার। হ্যাঁ স্যার, আমার আছে স্যার। কোথায় স্যার আপনার বাসা? আমি বলছিলাম স্যার। ও, আপনি বলছেন। নওগাঁ আমি পত্রিকাটা স্যার আছে। আপনার রুল নাম্বার কত ছিল ভুলে গেলাম যে। 06 স্যার। 06। আপনি তো সিজিপি তো অনেক হাই। জি স্যার। ঠিক আছে, আমাদের আজকে যে প্রশ্ন হলো মোটামুটি তো কোনো প্রবলেম নাই। ইভেন ম্যাথটা তো করতে পারবেন এখন মনে হয়, যে সূত্রগুলো যদি পরীক্ষায় ধরা হয় যে ডাইভার্সিটি ফ্যাক্টরের মান কেন আকিসে বেশি হয়, এগুলো কিন্তু বলতে পারতে হবে। তারপর ডিমান্ড ফ্যাক্টরের মান কেন আকিসে কম হয়, তারপর ডাইভার্সিটি ফ্যাক্টরের মান বেশি হলে কেন কস্ট কম হয়, এগুলো আপনাদের ভাইবাতে ধরতে পারি আমি, যেভাবে ভাইবা ধরলে আপনি উত্তর দিবেন এইভাবে। তারপর লোড ফ্যাক্টর কাকে বলে, তারপর আমরা যদি বলি যে পিক লোড আর অ্যাভারেজ লোডের মধ্যে, পিক লোড আর বেস লোডের মধ্যে পার্থক্য কি, তাহলে এগুলো আপনাকে বলতে হবে। আশা করি এগুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। স্যার স্যার এগুলা সমস্যা যে দিয়েছিলেন ওগুলো যদি একটা খাতায় লিখে দিয়ে দিলে ভালো হতো। কোনটা, কোন সূত্রগুলা? ওই যে ডিএনসির। হ্যাঁ হ্যাঁ, সূত্রগুলা ঠিক আছে। আমি ওই ম্যাথ যখন করাবো না, আমার আছে এটা করা আছে কি, আমার খাতাতে ওই আপনাদের পাওয়ার প্ল্যানে যে ম্যাথগুলো পড়ে না ওইখানে লেখা আছে, মানে অন্যদের উপর হতো ওই শিটটা আমি শেয়ার করতে পারি, যদি কাউকে না আপনারা না জানেন নিজেদের মধ্যে রাখেন। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওটা আমি তাহলে শেয়ার করে দিব। ওখানে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে কত সালে কোনটা পড়ছে আপনি দেখলে বুঝতে পারবেন। তাহলে একটা প্রিপারেশন, একটা ওভারভিউ পাবেন আপনারা যে এগুলো পড়লেই হয়। ওটা আমি আপনাদের দিয়ে দিব। দিবেন বলছিলেন স্যার, আপনি ফোনে হ্যাঁ, নষ্ট ওটা আমি করতে দিবনি, পারবেন ওটা আমি স্যার। আজকে পড়লাম তো, ওটা আমি আপনাদের করে দিবনি, ঠিক আছে। আমার তো নোট খাতা আছে, এবং ক্যামেরা নষ্ট ছিল বললাম তো, ক্যামেরা ঠিক করছি, সমস্যা নাই, আমি ছবি তুলে আপনাদের দিব, কিন্তু 24 তারিখের পর, এখন পাবেন না। আগে আচ্ছা, আপনাদের রেজাল্ট দিব, তারপর 23 তারিখের রেজাল্ট দিলে আমি আপনাদের সবাইকে শেয়ার করে দিব। আপনারা চাইছেন 181 ব্যাচও চাইছে, সবাইকে দিব, কিন্তু 24 তারিখের পর। স্যার আমাদের ফাইনালের আগে কয়টা ক্লাস হবে স্যার? ফাইনালের আগে আপনাদের আর 4টার মতো হইতে পারে। আচ্ছা, আজকে হলো না, আজকে 2 ক্লাস হলো, ধরেন 2টা ক্লাস হইছে, তাহলে আপনাদের শিডিউল আছে 4টা ক্লাস, ঠিক আছে। আর 2টা ক্লাস আগের মধ্যে এক্সট্রা নিতে হবে, এটা নিয়ম। মানে মোট 12টা ক্লাস, আমাদের 10টা ক্লাস হয়, আপনাদের তো 3 মাসের কোর্স, সেখানে 10টা ক্লাস হওয়ার কথা, কিন্তু আমাদের ওই কাজটাই করবে যে আমাদের একটা ক্লাস এক্সট্রা নিতে হবে, ওটা পরে।
আর আমাদের এই যে লোড ফ্যাক্টর আছে না, এর উপর যদি আপনারা পরীক্ষা দিতে চান, ভেরিয়েবল লোড, ঠিক আছে, এই লোডের উপর পরীক্ষা দিতে চাইলে আমরা একটা পরীক্ষা দিতে পারি, সিটিটা দিতে পারি। তাহলে একটা আগে থাকলো, আপনারা আগে দেখেন, কেবল পরীক্ষা দিলেন তো, 2-1 দিন দেরি হোক সমস্যা নাই, তাহলে আপনারা পরীক্ষা দিলে আমি আগের মতো একটা শিডিউল দিয়ে দিলাম, ওই শিডিউলে পরীক্ষা দিলে আমাদের এক্সট্রা ক্লাসটা হয়ে গেল। মুকুল ভাই, স্যার এটাই করতে হবে আমাদের। স্যার, দেওয়া যায়, একটা স্যার। শিডিউলে আমরা এই ভেরিয়েবল, এই যে এইটা আজকে যে চ্যাপ্টারটা পড়লাম ওটার উপর একটা সিটি দিয়ে হ্যাঁ, দিলাম। এটা হচ্ছে বুঝছেন, এখন দেন না, কেবল এখন তো আপনারা পরীক্ষা দিয়ে দেন, কদিন আগে তো জি, পরীক্ষা দিলেন। আমরা হচ্ছে জি, কাজ স্যার। করি যে 1 তারিখের পর, ঠিক আছে, সেপ্টেম্বর জি, যখন স্যার। 1 তারিখ পড়বে, তার এই সময় মাঝখানে একটা পরীক্ষা নিবনি, নিলে এটা এক্সট্রা ক্লাস হয়ে গেল, তাহলে আপনাদের এক্সট্রা ক্লাস করা লাগতেছে না। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আপনারা এটা কি স্যার উইকে যে শুক্রবারই হবে নাকি না, শুক্রবার ছাড়া? শুক্রবারে নিব না, আপনাদের একটা অন্য একটা টাইমে নিব, ঠিক আছে, আগের মতো ধরেন আমি একটা সময় দিয়ে দিব, ওই সময়ের মধ্যে আপনারা যা যখন তখন পরীক্ষা দিয়ে চলে যাবেন। এটা কি ভাইবা নেবেন স্যার? না, ভাইবা নিব না, আমি ওইভাবেই নিব, গুগল ফর্মে নিব। গুগল ফর্মে? হ্যাঁ, ওটাই ভালো, ওটাই অসুবিধা আপনাদের? না স্যার, ওটাই ওটাই ভালো স্যার। হ্যাঁ, তাহলে ওটাই দিবনি, সমস্যা নেই। ওইটাই ভালো স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে, আজকে খোদা হাফেজ। ওকে স্যার, আসসালামু আপনাদের আলাইকুম। রেজাল্ট দিব হচ্ছে 23 তারিখে, ঠিক আছে, 23 তারিখে রেজাল্ট দিব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।